আমরা হচ্ছে গিট একটা কথা বলতেছি, আর একটা বলতেছি হচ্ছে গিটহাব। গিটহাব দুইটা আসলে দুই জিনিস। গিট একটা জিনিস, গিটহাব আলাদা জিনিস। আমরা দুটার মধ্যে পার্থক্য বুঝি। তার আগে আমরা এই গিট নিয়ে কথা বলি। গিটটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। গিটটা কি? ভার্সন কন্ট্রোল সিস্টেম। হয়তো আপনাকে অনেকেই বলবে না যেটা গিট, আপনাকে বলবে অনেকেই যে ভার্সন কন্ট্রোল সম্বন্ধে তুমি জানো কিনা, ভার্সন কন্ট্রোল সম্বন্ধে আইডিয়া আছে কিনা সেটাই কিন্তু বলবে। VERSI ভার্সন কন্ট্রোল SYSTEM সিস্টেম। দেখেন একটা জিনিস খেয়াল করছেন কিনা যে ভার্সন কন্ট্রোল সিস্টেম তিনটা, যদি আপনি ওয়ার্ডকে একটু আলাদা আলাদাভাবে চিন্তা করেন, যে ভার্সন বলতে আপনি কিন্তু বোঝেন যে আপনি যখন অ্যাপস ডাউনলোড করেন বা আপনার মোবাইলে অ্যাপস নিয়ে আসেন, তখন দেখবেন যে অ্যাপস গুলোর ভার্সন থাকে। আপনি অ্যান্ড্রয়েড ভার্সন চিনেন, বোঝেন, তার মানে অবশ্যই জিনিসগুলো আপডেট। তার মানে আপনি যখন একটা সফটওয়্যার তৈরি করতেছেন, সেই সফটওয়্যারটাকেও আপডেট করার প্রয়োজন হয়। সেই সফটওয়্যারটাকেও আপডেট করার প্রয়োজন হয়। সো ওই যে আপনি সফটওয়্যারটাকে আপডেট করবেন, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সে আপডেট যে করবেন সেটাকে একটা সিস্টেমের মধ্যে কন্ট্রোল করতে হবে না? সেই জন্য বলছি ভার্সন কন্ট্রোল সিস্টেম। আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন, সেই সফটওয়্যারটাকে ভার্সন গুলো আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। আর গিটহাব হচ্ছে আলাদা একটা জিনিস। গিটহাবটা হচ্ছে, দেখেন এখানে একটা জিনিস লেখা আছে গিট এবং পাশাপাশি দেওয়া আছে হাব। দুটাকে যদি আপনি একটু আলাদা চিন্তা করেন, যে গিট মানে তো আপনি বুঝলেন ভার্সন কন্ট্রোলে, হাবটা হচ্ছে কি? হাব হাব হচ্ছে, যদি আপনি নরমালি চিন্তা করে দেখেন যে হাব জিনিসটা কি আসলে। হাব জিনিসটা হচ্ছে, আপনারা বিভিন্ন জায়গাতে পার্সেল ডেলিভারি করেন, মানে পার্সেল মনে করে জমা দেন। দেখবেন যে ঢাকা শহরে আপনি বিভিন্ন মহল্লাতে আপনি পার্সেল দিতে পারবেন, কিন্তু এই পার্সেল গুলা নির্দিষ্ট একটা জায়গাতে আগে যায়। নির্দিষ্ট একটা জায়গাতে যায়, মানে একটা নির্দিষ্ট হাবে যায়। সে হাবে ওখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যায়। তো হাব মানে ধরে নেন একটা জায়গা। হাব মানে ধরে নেন একটা জায়গা। সেই জায়গাতে আসলে জিনিসগুলো থাকবে, এবং সেগুলাকে যেগুলো যারা যেটা মাধ্যমে কন্ট্রোল করি সেটাকে বলতে আমরা গিট। তার মানে গিট হাব হচ্ছে একটা জায়গা, গিট হাব হচ্ছে একটা সার্ভার, একটা প্লেস যেখানে সবগুলো জিনিস থাকবে। আর এই সবগুলো জিনিসকে প্রসেস করার যে পদ্ধতিটা, সেটাকে বলতেছি আমরা হচ্ছে গিট। তো এই গিট এবং গিট হাবের প্রয়োজনীয়তা কেন আসলে, এই প্রয়োজনীয়তাটা আমাদের একটু বুঝতে হবে। প্রয়োজনীয়তা আমরা বুঝতে হবে। আমরা যেহেতু বললাম যে এটা হচ্ছে গিট একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। গিটটা বললাম কি? একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। এখন আমি এখানে মনে করেন যে কিছু কাজ করছি, আমি কিছু লিখছি, গিট এইরকম একটা জিনিস লিখে রাখছি এবং গিট হাব এটা লিখে রাখছি। লিখে রাখার পরে এই ফাইলটা আমি সেভ করব। এখান থেকে ফাইল, ফাইল থেকে হচ্ছে সেভ, সেভ করার পরে আমি কোনো একটা জায়গাতে এটা সেভ করব। আমি সেভ করলাম, মনে করেন যে হচ্ছে কোথায় সেভ করব, আমরা রেগুলার যেখানে কাজ করি সেখানেই সেভ করি কোথাও। SHF ব্যাচ 4, এখানে মনে করেন যে আমি একটা গিটহাব নামে ফোল্ডার তৈরি করলাম। গিট হাব নামে একটা ফোল্ডার তৈরি করলাম। সেই ফোল্ডারের ভিতরে আমি এই জিনিসটা সেভ করে রাখবো। আমরা এখন থিওরিটিক্যাল জিনিসটা দেখতেছি, তারপর আমরা প্র্যাকটিক্যাল দেখব। যে আমি এই ফোল্ডারের মধ্যে এটা সেভ করলাম, নাম দিলাম হচ্ছে মনে করেন যে, এটার নাম দিলাম ভার্সন, VERSION ভার্সন 1 নাম দিলাম, 01। এটা 1 নাম্বার ভার্সন, ঠিক আছে? তো 1 নাম্বার ভার্সন দিলাম, এটা সেভ করলাম। সেভ করলাম কোথায়? আমাদের একটা নির্দিষ্ট ডিরেক্টরিতে সেভ করে রাখলাম। এই জায়গাতে আমি SHF, এই জায়গাতে ব্যাচ 4, এটার মধ্যে গিটহাব, এটার মধ্যে এই নামে একটা সেভ করে রাখলাম। ব্যাপারটা বোঝেন? এরপরে যেটা কাজ হলো, যে এখানে আমি আবার কিছু একটা নতুন জিনিস, আরো কিছু লেখা অ্যাড করলাম, আরো কিছু আমি লেখা অ্যাড করলাম, করার পরে আমি আবার এটাকে সেভ করব। এটাকে এখন আর সেভ করে করব না, সেভ এস করব। সেভ এস কোথায় করব? এই জায়গাতেই করব, বাট নামটা দিব হচ্ছে ভার্সন 2। আমি আবার সেভ করলাম, তাহলে এই নামেও সেভ হলো। আমি আবার কি করব?
আমি আবার কিছু কোড লিখবো, আমি আরো কিছু লিখবো, কাজ করবো, আমি আরো কিছু করার পরে আমি আবার সেভ দিব, আবার সেভ এস করবো, সেভ এস করার পরে আমি এটার নাম দিব হচ্ছে ভার্সন 3। তাহলে আমি এইরকম করে 1000টা সেভ করতে পারি। এখন 1000টা সেভ করতে করতে মনে করলেন যে কোন একটা সেভে আপনার প্রবলেম হয়েছে, কোন একটাতে ভুল হয়েছে, কোন একটাতে কাজ করতে ভুল হয়েছে, তাহলে আপনি কি আগের লেভেলে যাইতে পারবেন কিনা, যেটা আমাদের ভার্সন 3, ভার্সন 2, ভার্সন 1। আপনি যদি মনে করেন যে লাস্টে যেটা কাজ করছেন সেই কাজটা ভুল হয়েছে, আপনি আগেরটাতে যেতে চাচ্ছেন বা আগেরটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনি এই ভার্সন 2 তে আসতে পারবেন না। তাহলে আমরা ভার্সন 2 তে আসতে পারবো কিনা, কারণ আমাদের কিন্তু এই ফাইলটা আলাদা একটা ফাইল তৈরি করা কিন্তু আছে। সো আমরা কিন্তু সেই জিনিসটা নিয়ে আসতে পারি। সো দেখেন প্রত্যেকটা যখনই আপনি সেভ করতেছেন এক একটা কিন্তু এক একটা ভার্সন হিসাবে কাজ করতেছে। আপনি যতগুলা জিনিস সেভ করলেন একটা একটা কাজ করতেছেন, সেভ করে রাখতেছেন, সবগুলা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সেভ হচ্ছে। আপনার কাছে যখনই মনে হবে যে না আমার এটা ভুল হয়েছে, আমি এখানে যেতে চাই, আপনি এখানে আসতে পারবেন। আবার যদি মনে হয় যে না আমার এটাও ভুল হয়েছে, আমি এখানে যেতে চাই, আপনি এখানে আসতে পারবেন। তার মানে আপনি সবকিছু কি করতে পারতেছেন, হ্যান্ডেল করতে পারতেছেন। একদম নরমাল কথা, আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, একটা কাজ করতেছেন যেখানে কি করা আছে, যুগের কাজ করা আছে, এবং আপনি আরেকজন বা আপনি পরে একটু গুণের কাজ করলেন, গুণের কাজটা করতে ভুল হয়েছে বা কিছু একটা প্রবলেম হয়েছে, তখন যেন আপনি আগের লেভেলে যাইতে পারেন, সেই জিনিসটা কি করা যায় এই গিটের মাধ্যমে কন্ট্রোল সিস্টেমটা করা যায়। এরকম করে চুপচাপ থাকলে কথা বুঝবো কি বলেন? এই জন্য বলতেছি যে আপনারা একটু কথা কথা বললেন না, আপনাদের সাথে একটু ইন্টারাকশনটা হোক। দেখেন তো কথা বলতে পারেন কিনা। জি ভাই। জি ভাইয়া। ব্যাপারটা কি একটু মানে থিওরিটিক্যালি বুঝতে পারতেছেন কিনা, যে আমি যতগুলা ফাইল সেভ করবো আলাদা আলাদা সেভ হচ্ছে, আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাইতে পারতেছি। বুঝা যাচ্ছে? জি ভাই বুঝতে পারছি। ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা কি এটা বুঝতে পারছি যে গিট আর গিট হাব দুটার মধ্যে পার্থক্য কি? আমি যদি আবার ভাই বুঝতে চিন্তা পারছি। করে দেখি যে আপনি আপনার কম্পিউটার একটা প্রসেসর আছে না, প্রসেসর। জি সাপোজ আপনার কম্পিউটার হচ্ছে ডেলের একটা কম্পিউটার, তো ডেলের কম্পিউটারেও মনে করেন যে প্রসেসরটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ইন্টেলের প্রসেসর। আবার আসুসের যে ল্যাপটপ, সেই ল্যাপটপেও কি করা যেতে পারে, ওই ইন্টেলের প্রসেসর ইউজ করা যেতে পারে না। জি পারে। এই আমরা প্রসেসরটাকে বলতেছি হচ্ছে গিট, প্রসেসরটাকে বলতেছি হচ্ছে আমরা গিট। আর হাব বলতেছি যেই জায়গাতে সবগুলো জিনিস জমা থাকে। ধরে নিতে পারেন আপনার হচ্ছে হার্ড ডিস্কটা, হার্ড ডিস্ক ঠিক। ধরে নিতে পারেন আমরা হার্ড ডিস্ক, সার্ভার আর গিট হাব যেখানে সবগুলো জিনিস থাকে। এখন এই যে হার্ড ডিস্কের মধ্যে যদি আপনি কোনো একটা ফাইল সেভ করতে চান, তাহলে তো একটা প্রসেস মেইনটেইন করতে হবে নাকি, এমনি এমনি হার্ড ডিস্কে ডাটা চলে যায়? না না ওই প্রসেস মেইনটেইন করা লাগবে। এই যে প্রসেস যেটা মেইনটেইন করতেছে সেটাকে বলতেছি আমরা আসলে গিট। বুঝা যাচ্ছে আমার কথা? জি ভাই বুঝতে পারছি এখন। জি ভাইয়া। কিন্তু বুঝতেছেন না কারা, তারা কথা বলতেছেন। আমার এই জিনিসটা খুব খারাপ লাগছে, বুঝছেন? তারা চুপ কেন? যারা বুঝতেছেন তারা দয়া করে কথা বললেন না, ওনাদের একটু সুযোগ করে দেন, ওনার একটু কথা বলুন। ভাইয়া গিটটা একটু আবার বলেন। এই যে এতক্ষণ পর কই থেকে বেরোচ্ছেন আপনি, কেন বুঝতে মানে কথা বলতেছেন না? শরম পাচ্ছেন না? শরম পাওয়ার কি আছে রে ভাই? আমরাই তো এখানে। কে এমন আছে এখানে? কি মহাশয় সারা আছে যে সব কথা বলতে পারবেন না? আমরা এতদিন পর্যন্ত আছি, যদি কথা বলতে শরম পান, লজ্জা পান, এটা আসলে কি বলবো? আমি আর কত ফ্রি হবো আপনার সাথে বলেন? কিভাবে কথা বললে আপনি বুঝতে পারবেন যে ভাই আমি আপনাদের মতোই একজন? এখানে শরম পাওয়ার কিছু নাই। দেখেন আপনি যেটা বললেন গিটটা কি জিনিস সেটা বলার জন্য একদমই নরমাল যেটা আমি এক্সাম্পল দিলাম, যে হচ্ছে আমি আমার কম্পিউটারের মধ্যে একটা ফাইল আমি সেভ করব, কম্পিউটারের মধ্যে আমি একটা ফাইল সেভ করব। তো ফাইল সেভ করার জন্য তো আমাকে একটা সিস্টেম বা একটা পদ্ধতি ফলো করতে হয় নাকি? যেমন যদি আমি এই ফাইলটা সেভ করতে চাই, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হয়, এখানে ক্লিক করলে সেভে ক্লিক করতে হয়, তারপরে ফাইলটার নাম দিয়ে একটা জায়গাতে সেভ করতে হয়। এটা একটা প্রসেস না? এটা জি জি এমনি আমি তো সেভ হয় না।
আপনি যদি এখানে সারাটা জীবন এরকম রেখে দেন, এটা সেভ হয়ে থাকবে? এটা তো এমনি এমনি সেভ হবে না আপনার হার্ড ডিস্কে। আমরা ধরে নিলাম আপনার হার্ড ডিস্ক, এটা হচ্ছে গিট হাব। হাব জিনিসটা কিন্তু একটা কমন একটা ওয়ার্ড ইউজ করছে তারা, যাতে আপনি সহজে বুঝতে পারেন। হাব মানে যেখানে সবগুলো জিনিস জমা থাকে। আপনি সার্ভার হিসেবে সার্ভারকে কল্পনা করতে পারেন, সার্ভার একটা হচ্ছে হাব, ঠিক আছে? তো মনে করেন যে আমি এই ফাইলটা আমি ওই সার্ভারে বা ওই ডাটাবেজে বা ওই হচ্ছে হার্ড ডিস্কে জমা রাখবো। তো এটা সেভ করার জন্য একটা তো পদ্ধতি, আপনাকে প্রসেস ফলো করতে হয়, যে আপনাকে সেভ সেভ করতে হবে। তো এই পদ্ধতিটাকে আমরা বলতেছি হচ্ছে গিট, আর যেখানে জমা রাখতেছে সেটাকে বলতেছি আমরা গিট হাব। বুঝেন নাই? বুঝছি জি ভাই ভাইয়া। এবার। তো হচ্ছে ভাই। এখন কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি আমাদের যে কোনো ল্যাপটপে কিন্তু ইন্টেলের প্রসেসর আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, থাকতে পারে, সবগুলো ইন্টেলের প্রসেসর থাকতে পারে। তার মানে এই হাব যেটা হাব, হার্ড ডিস্কটা কিন্তু আলাদা আলাদা হতে পারে। আপনি সাপোজ বিভিন্ন হাবে ডাটা সেভ করতে পারেন। তো সেই জন্য গিট হাব কিন্তু শুধু গিট হাব একটাই জায়গা আছে যে এমন আপনার শুধু গিট হাবেই ডাটা সেভ করতে, ব্যাপারটা এরকম না। গিট বাকেট আছে, গিট ল্যাব আছে, এরকম অনেক অপশন আছে যেখানে আপনি কি করতে পারেন, ডাটা সেভ করে রাখতে পারেন। বাট সেটা কোন পদ্ধতিতে সেভ করবেন? গিট গিট পদ্ধতিতে আপনি ওই গিট ল্যাবেও ডাটা সেভ করতে পারেন, গিট হাবেও সেভ করতে পারেন, গিট বাকেটেও সেভ করতে পারেন। বুঝেন নাই? তাহলে এতগুলো বানাইলো কেন? একটা বানাইলেই তো হতো। না, এই যে, তাহলে তো আপনি ভাই ওই যে স্যামসুং ফোন বা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, এইসব ফোনে এত ফোন দরকার থাকে? সবগুলোতে অ্যান্ড্রয়েড ফোন, সবগুলোতে কথা বলা যায়, অবশ্যই কোনো না কোনো পার্থক্য আছে। একটা জিনিস বলেন যে আমরা এই যে হচ্ছে কি ইউজ করছি, আচ্ছা বুটস্ট্র্যাপে যাই না, বুটস্ট্র্যাপ এক্সাম্পল বাদ দিলাম। আমরা যেন কি করতেছিলাম, কি জানো আমরা ভিএস কোড ইউজ করতেছি, ওরকম VS, টেক্সট right, right, আরো এটা ভালো আছে। একটা example। আমরা VS কোড কেন ইউজ করতেছি? আপনার কোড এডিটর কি আর নাই? আছে তো। আছে ভাই, আছে। যেমন দেখেন আছে, আমি অনেক আছে। অনেক কোড এডিটর আছে, কিন্তু ভিএস কোড আমি কেন ইউজ করতেছি? আমার একটা জিনিস খেয়াল করবেন, এই কোড এডিটর গুলো কিন্তু এমনি এমনি তৈরি হয় না। এক একটার জন্য আমি যেমন হচ্ছে লারাভেল যখন কাজ করি, লারাভেলে যখন কাজ করি তখন আমি পিএইচপি স্ট্রম ইউজ করি, পিএইচপি স্ট্রম। তখন কিন্তু আমি ওয়ার্ল্ডের বেস্ট কোড এডিটর যেটা ভিএস কোড বলে সেটা কিন্তু আমি ইউজ করি না। কেন হ্যাঁ, ভাই? পিএইচপি স্ট্রম কি ফ্রি? পিএইচপি স্ট্রম ফ্রি না, এটা আপনাকে ওই যে পারচেজ করতে হবে, মানে লাইসেন্স থাকতে হবে। তবে ফ্রিটা আপনি 1 মাস ইউজ করা যায়। তো মেইন কথা হচ্ছে আপনি এক একটা আলাদা ইউজ আসলে করেন এরকম কেন? ইউজ করে দিতে পারেন। আচ্ছা শোনেন, আমি যেটা বললাম যে গিটটা হচ্ছে একটা পদ্ধতি বা একটা প্রসেস, গিটটা হচ্ছে একটা পদ্ধতি বা একটা প্রসেস। তো আপনি যখন আপনার কম্পিউটার থেকে একটা প্রসেসের মাধ্যমে আপনি গিটহাবে ডাটাটা পাঠাবেন, তার মানে আপনার কম্পিউটারে কিন্তু গিটটা থাকতে হবে, আপনার কম্পিউটারে গিটটা থাকতে হবে। তো আমরা যেটা এখন যেটা করব, আচ্ছা এটা না দেখে আমরা মনে হয় আরো একটু থিওরিটিক্যালি জিনিসগুলো দেখতে পারি, তারপর আমরা একটু প্র্যাকটিক্যালি যে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা গিট এবং গিটহাব দুটার মধ্যে পার্থক্য কি আমাদের ক্লিয়ার? জি ভাইয়া। ভাই আর গিটটা আমরা কেন ইউজ করতেছি সেটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, যেমন এখন যদি এটা দুটো ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা এখন এটা আসলে এটা কাজ করে কিভাবে, গিটটা আসলে কাজ করে কিভাবে সেটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া দরকার হতে পারে। গিটটা কাজ করে কিভাবে সেটা সম্বন্ধে আমরা একটা আইডিয়া নিতে পারি, ঠিক আছে? জি ভাই। আচ্ছা তার আগে দেখেন একটা জিনিস, দেখেন আসলে গিটটা কাজ করা হয় মূলত কিভাবে, যে যাতে সবাই একসাথে আমরা কাজ করতে পারি, এই জন্য গিটটা কাজ করা হয়। তারপরে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি মনে করেন যে এখানে একটা আমি তো রেখা টানলাম, আমি এখানে কিছু একটা মনে করেন যে এখানে কি দেওয়া যায়, এখানে মনে দিলাম হচ্ছে টি। আমি একটা চা তৈরি করবো, বুঝছেন? আমি একটা চা তৈরি করবো। তো এটা হচ্ছে আমার প্রথমত আমি মনে করেন যে এখানে আমি কি দিলাম, পানি দিলাম। এই জায়গাতে মনে করেন যে সাপোজ কিছু ওয়াটার দিলাম। আমি আমি এটাকে ডিলিট করবো কেমনে?
এই জায়গাতে লেখাটা সমস্যা। কাট করে ফেলে হবে। আচ্ছা। WATER ওয়াটার, ঠিক আছে। আমাদের আলটিমেটলি লক্ষ্যটা হচ্ছে এই জায়গাতে যে আমাদেরকে একটা টি তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমার কাছে প্রথমত আছে কি ওয়াটার। তো এই ওয়াটারের মধ্যে আপনার একটা বন্ধু সে বলতেছে যে দোস্ত তুমি আমাকে ওয়াটারটা দাও, বা আপনি চাইলেন যে আপনি ওয়াটার দিলেন প্রথমে, এরপরে আপনি চাচ্ছেন যে ওয়াটারের মধ্যে আপনি মনে করেন যে হচ্ছে কিছু সুগার মিশাবেন, ঠিক আছে। তো আমি এই জায়গাতে নিচের দিকে আরেকটা রেখা দিতে পারি, দিয়ে আমি এই জায়গাতে মনে করেন যে দিলাম হচ্ছে সুগার দিলাম ফর এক্সাম্পল। সুগার দেওয়ার পরে আমি এই জায়গাতে দিয়ে টান দিলাম, এখানে একটা টান দিলাম, এটা একটা ভার্সন দিলাম। তাহলে ওয়াটারের সাথে এখন কি সুগার মিক্সড হয়েছে না? জি ভাইয়া। দিলাম সুগার মিক্সড হওয়ার পরে এখন একটা মনে করেন যে চায়ের একটা ফ্লেভার, এখনো কিন্তু চাটা হয় নাই, তাই না? না, না না কিছু একটা হয়েছে, মনে করেন কিছু একটা হয়েছে। আপনি মনে চা করেন যে পাতি লাগবে। কিছু আবার একটা আপনি আরেকটা কিছু একটা অ্যাড করতে যাচ্ছেন, অ্যাড করে আপনি আবার শরবত হয়েছে ভাই। আপনি এইরকম করে একটা একটা করে জিনিস আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে যদি মনে হয় যে না আপনি সুগার কম দিবেন বা বেশি দিবেন, তাহলে আপনি এখানে কমাইতে বাড়াইতে পারেন, দিয়ে আপনি আবার অ্যাড করতে পারেন। সবগুলা মিলে আসলে ঠিক হবে। মানে আমি এগুলো বলতেছি একটা ব্রাঞ্চের কথা। আমাদের গ্রিড যখন আমরা অনেকে একসাথে কাজ করব, অনেকেই যখন আমরা একসাথে কাজ করব, তখন আমাদের ব্রাঞ্চ তৈরি করতে হয়। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই এটা বাদ দিয়ে, সেটা হচ্ছে আপনারা ব্যাংকে টাকা পয়সা জমা দেন, দেখবেন যে ব্যাংকে বিভিন্ন ব্যাংকে ব্রাঞ্চ আছে, এবং পাড়া মহল্লা সব জায়গাতে একটা করে ব্যাংকে কি থাকে, ব্রাঞ্চ থাকে। আপনি কি করেন বলেন তো, তখন টাকা দিতে জমা দিতে যান, তখন কি আপনি হেড অফিসে জমা দিতে যান, না আপনার বাসার কাছে যে ব্রাঞ্চটা আছে সেখানে টাকা জমা দিতে যান? ব্রাঞ্চে দিই। ব্রাঞ্চে যাই। ব্রাঞ্চে টাকাগুলো জমা দেন। এখন এই যে ব্রাঞ্চে আপনি টাকাটা জমা দিলেন, টাকাগুলো কি সারা জীবন ব্রাঞ্চে থাকে না হেড অফিসে যায়? এর অফিস দেয়। হেড অফিসে যায়। তার মানে আপনারা মনে করেন যে 5 জনে একটা প্রজেক্টে কাজ করতেছেন, 5 জনে বা 7 জনে বা 2 জনে একটা প্রজেক্টে কাজ করতেছেন। আপনারা করবেন কি, একটা ব্রাঞ্চে কাজ করবেন। আপনি যতটুকু কাজ করবেন সেই কাজগুলো একটা ব্রাঞ্চে রেখে দিবেন। আপনি যতটুকু কাজ করবেন অতটুকু কাজ কি করবেন, আপনার বাসার পাশের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে আপনি রেখে দিবেন। আবার আমার আমি কাজ করতেছি একটা জায়গাতে, সেখানে আমার কাজগুলো আমি আমার আরেকটা ব্রাঞ্চে রেখে দিব। এরকম 10 জন যদি আমরা কাজ করি, 10 জন 10টা ব্রাঞ্চে রেখে দিচ্ছি। এখন এই যে ব্রাঞ্চগুলা থেকে কেউ না কেউ তো টাকাগুলা সবগুলা নিয়ে হেড অফিসে যায়, নাকি এমনি এমনি পায়ে হেঁটে চলে যায়? জি ভাই যায়। তার মানে এই যে আপনি আপনি যতটুকু কাজ করছেন, আরেকজন যতটুকু কাজ, সবগুলা কাজ নিয়ে আমি মেইন ব্রাঞ্চে রেখে দিব। এখন এই মেইন ব্রাঞ্চটাকে যদি আমি লাইভ করে দেই, তাহলে সবগুলা কাজ আমি পাবো না। জি জি। এটা হচ্ছে ব্রাঞ্চের কনসেপ্ট। এটা হচ্ছে আপনার গিটহাবে যখন কাজ করবেন তখন আপনাকে ব্রাঞ্চ তৈরি করতে হবে। যদি আপনি অনেকেই একসাথে কাজ করতে চান তাহলে আপনাকে ব্রাঞ্চ তৈরি করতে হবে। আমি সেই একটা বড় concept- প্রজেক্টে ভাই 10 জন 20 জন মিলে কাজ করা যাবে এটার মাধ্যমে। হ্যাঁ, এরকম আপনি কাজ করতে পারবেন। যাই হোক, এখন আমাদের দরকারটা হচ্ছে যে আমরা এই জিনিসগুলো কাজ কিভাবে হয়, আপনাকে মানে গিটটা কাজ কিভাবে করে, আপনি কাজটা যে করবেন সেই গিটটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখি। আমি এখানে আসলে কয়েকটা জিনিস দেখাতে চাচ্ছি। তার মধ্যে একটা মনে করেন যে হচ্ছে এরকম একটা জিনিস রাখলাম, লেখার পর আমি এই জায়গাতে লিখলাম হচ্ছে লোকাল, আর এই পাশে আমি লিখতেছি হচ্ছে রিমোট। তার মানে এই পাশটাকে বলতেছি রিমোট, মানে লোকাল, এই পাশটাকে বলতেছি হচ্ছে আমি রিমোট। তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে লোকাল জিনিসটা কি, রিমোট জিনিসটা কি, তাই না? জি ভাই। লোকাল মানে কি, বলে না যে আমরা লোকাল মার্কেটে কাজ করি। লোকাল মার্কেট বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার বাংলাদেশের পাবলিক। ভিতরে কাজ করেন, এই তো কথা বলেন। জি ভাই। yeah. জি ভাইয়া, আর লোকাল বলতে বাংলাদেশে কাজ করি। হ্যাঁ, লোকাল বলতে আপনি বাংলাদেশের ভিতরে কাজ করেন, আর ইন্টারন্যাশনাল হলে বলতে সারা বিশ্বে আপনি কাজ করেন। এখন আমাদের আপনি কাজ করেন কোথাও, আপনার কম্পিউটারে, তাহলে আপনার কম্পিউটারটাকে আপনি বলতে পারেন লোকাল। বুঝেন নাই?
জি ভাইয়া। ভাইয়া আমার কম্পিউটার ইনস্টল করতে পারছি। তাহলে আপনার কম্পিউটারটাকে বলতে পারেন আপনার লোকাল, আর রিমোট বলতে আমরা বোঝাচ্ছি যেটা ইন্টারন্যাশনাল, যেটা আপনার ইন্টারন্যাশনাল বাইরে থাকে সেটাকে বলতে পারেন রিমোট। রিমোট মানে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। যেমন আপনি যদি অনলাইনে যে কোনো সাইটে ঢুকবেন, সেই সাইটগুলো আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন, সেটাকে আমরা বলছি রিমোট। কন্ট্রোলার আর কি। বোঝেন নাই? এটা আমি দুইটা এরিয়াতে ভাগ করছি, একটা হচ্ছে লোকাল, একটা রিমোট। লোকাল বলতে আপনার নিজের কম্পিউটারকে বুঝাচ্ছি আমি। আপনার কম্পিউটারটাকে আমি লোকাল বুঝতে যাচ্ছি। আর রিমোট বলতে যেটা হচ্ছে সার্ভারে দেওয়া আছে, যেটা সার্ভারে দেওয়া আছে যে কোনো জায়গা থেকে সেটা কি করা যায়, অ্যাক্সেস করা যায়। দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি। এখন এই লোকালের মধ্যে কয়েকটা স্টেজিং এরিয়া থাকে। মানে আপনাদের উদ্দেশ্যটা কি? আলটিমেটলি উদ্দেশ্যটা হচ্ছে লোকাল থেকে আমাদেরকে ওই লাইভে বা সার্ভারে ডাটাগুলো পাঠাইতে হবে। এটা যেহেতু সার্ভার, রিমোটটাকে বলতেছি আমরা সার্ভার, তো এই লোকাল থেকে ডাটাগুলো আমাকে সার্ভারে পাঠাইতে হবে, এই তো উদ্দেশ্য এটা আমাদের। তো এই লোকাল থেকে ডাটাগুলো সার্ভারে আসার জন্য কয়েকটা ধাপ অতিক্রম করে আসতে হবে, কয়েকটা স্টেজ অতিক্রম করতে হবে। বুঝলেন না আমার কথা? জি ভাইয়া বুঝতে পেরেছি। আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে যান, আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে না? অ্যাকাউন্টটা ভেরিফাই হবে কি হবে না সেটা তো দরকার, কাজ ছাড়া কিন্তু কাজ তো আছে। বাট আপনি এসব ধাপ পার না হলে তো আপনি ইন্টারন্যাশনাল কাজ করতে পারবেন, আমদানি করতে পারবেন না ভাইয়া। তেমনি ভাবে আমরা লোকাল থেকে যদি আমরা রিমোটলি কাজ মানে ডাটাগুলো পাঠাইতে চাই, তাহলে আমাকে কয়েকটা স্টেজ পার করতে হবে। আমি যদি এখানে আরো কিছু ড্র করি, এরকম কিছু ড্র করতে পারি। আমরা প্রত্যেকটাকে একটা স্টেজিং আমরা এরিয়া বলতে পারি। যেমন এটাকে আমি বলতেছি হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক ডিরেক্টরি। আমরা এটাকে বলতেছি হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি। এটা এই পাশে যেটা আছে সেটাকে বলতেছি আমরা কি, ওয়ার্ক ডিরেক্টরি। এটাকে বলতেছি আমি ওয়ার্ক ডিরেক্টরি। এইখানে আপনি কাজগুলা করবেন, এই জায়গাতে আপনি কাজগুলা করবেন। ব্যাপারটা বোঝেন? এই জায়গাতে এটা আপনার কারখানা, এটা আপনার কারখানা, এই জায়গাতে আপনি প্রোডাক্টগুলা তৈরি করবেন। প্রোডাক্টগুলা তৈরি করে এখানে একটা স্টেজিং আছে, হচ্ছে অ্যাড। সাপোজ আমি দিতে পারি হচ্ছে গিট অ্যাড। এখানে আপনি কি করবেন, প্রোডাক্টগুলা তৈরি করলেন, প্রোডাক্টগুলাকে আপনার কি করতে হবে, ওই যে মনে করেন যে জাহাজে দেশে বাইরে পাঠানোর জন্য তো রেডি করতে হবে, বস্তা করে বা যেভাবে রেডি করতে হবে না, সেই রেডি করা হচ্ছে এইখানে করবেন। এরপরে এই জায়গাতে আপনাকে আরো একটা কাজ করতে হবে, এখানে গিট আপনাকে কমিট দিতে হবে। এখানে আমি দিলাম হচ্ছে COMMIT কমিট। তার মানে এখানে আপনি বস্তাগুলো মানে যেখানে এটা কারখানা, কারখানাতে কাজগুলো করলেন, সেটা বস্তাবন্দি করে রেডি করে রাখলেন। তারপরে কি করবেন, আপনি যে কাজগুলো করলেন সেই কাজের একটা নাম দিবেন, ওই বস্তাগুলোকে নাম্বারিং করবেন। মানে এখনো প্রসেসিং এর কাজ কিন্তু চলতেছে, নাম্বারিং টাম্বারিং ইত্যাদি করবেন। করার পরে আপনাকে আরো একটা স্টেজ পার করতে হবে। এখানে এটা দিলাম, আমি আরো একটা স্টেজ দিব, সেটা হচ্ছে এখানে হচ্ছে পুশ, PUSH। এরপরে আপনি পুশ করলে এই জায়গাতে ডাটাগুলো আসবে। বুঝেন নাই? জি ভাইয়া। দেখেন আমরা কি করতেছি, এটা কারখানা, এখানে প্রোডাক্টগুলো তৈরি করতেছি, প্রোডাক্টগুলো তৈরি করে প্রোডাক্টগুলো ভালোভাবে রেডি করতেছি, সেটাকে নাম্বারিং টাম্বারিং যা ইচ্ছা করতেছি, একটা নাম দিচ্ছি, তারপরে পুশ করতেছি, তারপরে কি হচ্ছে এই জায়গাতে আসবে। এই জায়গাতে মানে এই জায়গাতে যখন প্রোডাক্টটা আসবে তখন এর একটা নাম থাকবে, এর নামটা থাকবে হচ্ছে রিমোট রিপোজিটরি, এইরকম একটা নাম থাকবে, রিমোট রিপোজিটরি এখানে থাকবে। কিন্তু এখানে পুশ করার আগে এর একটা নাম থাকবে, পুশ করার আগে এর একটা নাম থাকবে হচ্ছে লোকাল রিপোজিটরি। ব্যাপারটা বোঝেন? এখানে যখনই এই পাশে আসবে, তখন সেটাকে বলতে আমরা রিমোট রিপোজিটরি। আর যখন এই পাশে থাকবে পুশ করার আগ পর্যন্ত, সেটাকে আমরা বলতেছি যে লোকাল রিপোজিটরি।
তাই কি বলতেছি লোকাল রিপোজিটরি, কারণ এটা লোকাল এরিয়ার মধ্যে আছে আর এটা রিমোট এরিয়ার মধ্যে আছে, এই জন্য বলতে রিমোট রিপোজিটরি, এটাকে বলতেছে হচ্ছে লোকাল রিপোজিটরি। এখন আপনার কথা হচ্ছে রিপোজিটরি জিনিসটা কি, এটা তো আপনি বুঝতেছেন না। এখনো ভালো মতো বোঝার দরকার নাই, যেহেতু আমরা এখন থিওরি পার্ট দেখতেছি, আপনি জাস্ট বুঝেন রিপোজিটরি মানে হচ্ছে ওই প্রজেক্টের নাম বা ওই ফোল্ডারটার নাম, যেটা আমরা রেগুলার প্রত্যেকদিন একটা করে ফোল্ডার তৈরি করি না প্রজেক্টের জন্য, সেই প্রজেক্টের নামটাকে বলতে আমরা রিপোজিটরি। দেখেন প্রথমত যেই ফোল্ডারে আপনি কাজ করতেছেন সেই ফোল্ডারটার নাম প্রথমে ছিল ওয়ার্ক ডিরেক্টরি, একই নাম কিন্তু 3বার চেঞ্জ হচ্ছে। দেখেন যখন আপনি প্রথমত কাজ করতেছেন, এমনিতে আপনার কারখানার প্রোডাক্টগুলো তৈরি করতেছেন, তখন সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক ডিরেক্টরি, এবং সেই কাজটাকে যখন আপনি গিটের মাধ্যমে বিভিন্ন প্রসেস করতেছেন তাকে বলতেছি আমরা লোকাল রিপোজিটরি, ওই একই ফোল্ডারটাকে, ওই একই প্রোডাক্টটাকে, এবং সেই প্রোডাক্টটাই যখন আপনি ওই সার্ভারে পুশ করতেছেন সেটাকে আমরা বলতেছি রিমোট রিপোজিটরি। এই 3টা নাম কি বুঝতে পারছেন? এই নামগুলা পরিচিত হওয়া দরকার। আপনাকে এইসব মানুষ কোশ্চিন করবে বা এইসব কথাবার্তা বলবে, যখন আপনি ডেভেলপমেন্ট সেকশনে কাজ করবেন আপনাকে এই টাইপের কথাবার্তা মানুষ বলবে, তখন যেন আপনার মাথার উপর দিয়ে না যায়। আমি যে 3টা নাম বললাম এটা কি বোঝা গেছে? জি ভাইয়া বোঝা গেছে। আবার রিপিট করেন একটু। দেখেন আমরা যখন একটা ফোল্ডার তৈরি করি, এই যে আমরা প্রজেক্টে ফোল্ডার তৈরি করি না প্রত্যেকদিন, এই যে SHF এর মধ্যে ব্যাচ 4 এর মধ্যে এই যে CSS 2 3 এগুলা কি বলেন তো? এগুলা তো ফোল্ডার বলি, এবং ফোল্ডার তো দেখতে ফোল্ডারের মতো, আর যখন আপনি কাজ করতেছেন তখন আমরা এটাকে কি বলি প্রজেক্টের নেম বলি, যেটা একটা প্রজেক্টের নেম। এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে লোকাল মানে ওয়ার্ক ডিরেক্টরি বলা হয়, এটাকে বলা হয় ওয়ার্ক ডিরেক্টরি, এই ফোল্ডার গুলাকে বলা হয় ওয়ার্ক ডিরেক্টরি, কারণ আপনি এই জায়গাতে আপনি কাজগুলো করেন। ওয়ার্ক ডিরেক্টরি, ডিরেক্টরি মানে হচ্ছে ওই জায়গাতে আপনি কাজগুলো করেন, এটাকে বলা হয় ওয়ার্ক ডিরেক্টরি। এখন এই ফোল্ডারটাকে যখন আপনি গিটে কনভার্ট করবেন, যখন আপনি গিট নিয়ে কাজ করবেন, গিটে অ্যাড করবেন, তখনই এই ফোল্ডারটার নাম হয়ে যাবে, এই নামটা হয়ে যাবে লোকাল রিপোজিটরি। বুঝেন নাই? হ্যাঁ জি ভাইয়া ভাইয়া। বুঝতে পেরেছি। এই নামটা যখন লোকাল রিপোজিটরি হয়ে যাবে, তার মানে এই ফোল্ডারটা যখন গিটে কনভার্ট করে গিট করবেন তখন লোকাল রিপোজিটরি হবে, এবং এই ফোল্ডারটা যখন আপনি সার্ভারে পুশ করবেন তখন এই ফোল্ডারটার নামই কি হয়ে যাবে? রিমোট রিপোজিটরি। বুঝা গেছে? বুঝছি ভাই। বোঝেন নাই কি? সবাই বুঝছেন না? গুড। এখন আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষ, আমরা এখন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবো ব্যাপারগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে? তো প্রথমত যেটা আমরা বললাম যে গিট হচ্ছে একটা প্রসেস, তো ওই প্রসেস আপনার কম্পিউটার ভাইয়া ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, কমিটের কাজটা কি আপনি বলছিলেন যে কমিট, কমিট দেখাইলেন যে একটু আগে, ওই যে হ্যাঁ হ্যাঁ এটা কমিট সিলিং এটা বলতেছে আমরা একটা নাম দেবো, আমরা প্রত্যেকবার কিন্তু দেখেন ভাই সিলিং করে না, যেরকম সিল সাপোর মারে এরকম আচ্ছা, টাইপের কিছু দেখেন, এই যে দেখছেন না আমরা যে এই যে ভার্সন গুলা করতেছি, প্রথমবার যখন সেভ করছেন তখন কি নাম দিছিলাম? ভার্সন 1। জি আপনি খুঁজে বের করতে পারেন যে এটাই প্রথম ভার্সন ছিল। এই যে নামটা দিচ্ছেন না, এই নামগুলোকে বলা হয় কমিট করা। আপনি এই নামের থেকে এই নামটা কি করতে পারতেছেন? আইডেন্টিফাই করতে পারতেছেন না? জি ভাইয়া। এই নাম থেকে এই নামটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না, আপনি বুঝতে পারতেছেন যে কি কাজ কোথায় করছিলেন। তো সেই জিনিসটা হ্যাঁ কাজে কমিট করা মানে এই যে নামগুলো তৈরি করে দেবো, আবার নাম দিব কমিট করব। ঠিক আছে? আমরা যখন বুঝতে পারছি ভাই। আর একটু ভালো বুঝতে পারবেন। দেখেন আমি প্রথমত আচ্ছা হচ্ছে আমরা বললাম যে গিট হচ্ছে কি একটা প্রসেস, তো ওই প্রসেসটা তো আপনার এই লোকালের মধ্যে থাকতেও লাগে নাকি? এই লোকালের মধ্যে থাকতে হবে না? তো লোকাল মানে কি? আপনার লোকাল মানে হচ্ছে আপনার কম্পিউটার, আপনার কম্পিউটারের মধ্যে গিট আছে কিনা সেটাকে চেক করে দেখতে হবে। সেটা চেক করার জন্য আপনাকে এই জায়গাতে আপনি স্টার্ট বাটনে ক্লিক করে আপনি সিএমডি ওপেন করেন, সিএমডি কমান্ড প্রমোটটা আপনি ইউজ করেন, এটাতে আপনি ক্লিক করেন। এখানে আমরা চেক করে দেখবো যে আসলে গিটটা আমার কম্পিউটারে গিট ইনস্টল করা আছে কিনা। আমি যদি এই জায়গাতে লিখি জিআইটি গিট, জিআইটি গিট, এরপর একটা স্পেস দিব, একটা স্পেস, এরপরে আমি দুটা ড্যাশ দিব, লিখে লিখব ভার্সন, VERSION ভার্সন।
দেখে আমি যদি ইন্টার দেই, দেখবেন যেখানে গিট ভার্সনটা লেখা হচ্ছে গিট ভার্সন 2.3 3.0 এরকম লেখা উঠবে। তার মানে বুঝতে হবে যে আপনার কম্পিউটারে কি আছে, গিট ইনস্টল করা আছে। আপনি জি। প্রথমত আগে চেক করে দেখবেন যে আপনার পিসিতে গিটটা ইনস্টল করা আছে কিনা। গিট ইনস্টল করা আছে, আপনি এভাবে চেক করে দেখবেন যে আগে আছে কিনা। যদি দেখেন যে এখানে কিছু নাই, পাচ্ছেন না, তার মানে আপনার পিসিতে গিট ইনস্টল করা নাই। তখন আপনি কি করবেন, আপনাকে গিট ইনস্টল করতে হবে। আপনি এই জায়গাতে আসেন, আপনি লিখবেন যে গিট, গিট লিখে হিট করেন। এই যে প্রথম সাইটটা যেটা আসবে, এই সাইটে আসবেন। আসার পর এখান থেকে আপনি গিটটা ডাউনলোড করবেন। এই জায়গাতে ডাউনলোডে ক্লিক করেন। এরপর আপনি কোন ভার্সন, ম্যাকের জন্য, লিনাক্সের জন্য না উইন্ডোজের জন্য? তো উইন্ডোজের জন্য হইলে আপনার এই উইন্ডোতে ক্লিক করেন, দেখবেন যে ডাউনলোড হওয়া শুরু করছে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। জি ভাই হইছে। এটা ডাউনলোড হইলে ইনস্টল করা কিভাবে, নেক্সট 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 চাপতে ইনস্টল করে ফেলাবেন, শেষ। এটা ইনস্টল করার পর আপনি আবার চেক করে দেখবেন যে আপনার ভার্সনটা পাচ্ছে কিনা। যদি না পায়, কম্পিউটারটা আবার একটা রিস্টার্ট দিবেন, দিয়ে আবার চেক করে ভার্সনটা পাচ্ছে কিনা। তার মানে আপনার ভার্সনটা পেয়ে যাবে। এটা ইনস্টল করলে, এই সফটওয়্যারটা ইনস্টল করলে আপনার ভার্সনটা পাওয়ার কথা। আপনি কি করবেন, চেক করে দেখবেন যে গিট হাইফেন হাইফেন ভার্সন, মানে গিটের পর লিখবেন যে একটা স্পেস, তারপর হাইফেন হাইফেন ভার্সন লিখলে বুঝতে পারবেন যে গিটটা ইনস্টল হয়েছে কিনা। আরো সহজ পদ্ধতি আছে চেক করার জন্য। আপনি যদি কোনো একটা জায়গা, আপনার কম্পিউটারে কোনো একটা জায়গাতে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে দেখবেন যে গিট ইনস্টল করলে আপনি দুইটা অপশন পাবেন, গিট গুই হিয়ার, গিট ব্যাশ হিয়ার। এই দুইটা অপশন আপনি পাবেন যদি আপনার কম্পিউটারে গিট ইনস্টল করা থাকে। বুঝা গেছে আমার কথা? বুঝতে পারছি। তাহলে আমাদের প্রথম কাজ কি হলো? এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা তো থিওরিক্যাল কথা বললাম। এখন এটা প্র্যাকটিক্যালি কাজ করার জন্য কি করতে হবে? প্রথমত আমাদের এটা 1 নাম্বার পয়েন্টে লিখে রাখেন যে আপনাকে প্রথমে আপনার কম্পিউটারে গিটটা থাকতে হবে। আপনার কম্পিউটারে গিটটা আগে ইনস্টল করা থাকতে হবে। সেটা চেক করে দেখবেন আগে যে গিটটা আগে থেকে ইনস্টল করা আছে কিনা। সেটা চেক করা যায় কিভাবে? দুইটা পদ্ধতি বললাম। আপনি সিএমডি তে ওপেন করে ওখানে আপনি চেক করবেন যে গিট স্পেস হাইফেন হাইফেন ভার্সন। যদি ভার্সন শো করে তাহলে বুঝতে হবে গিট আছে। আরেকটা কি, যে আপনি এখানে রাইট ক্লিক করবেন, এখানে দেখবেন দুইটা অপশন আছে, গিট গুই হিয়ার এবং গিট ব্যাশ হিয়ার, এবং পাশে দেখবেন যে গিটের আইকন দেখা যাচ্ছে। তার মানে বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারে গিট আছে। বুঝা গেছে? ব্যাপারটা জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, আমার এই সমস্যাটা কেন হচ্ছে বুঝতেছি না, এরকম করে ওপেন হচ্ছে না। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন নাকি বলেন কাহিনী কি? জি আপনারা ভাইয়া একটু বুঝতে পারছি। কথাবার্তা একটু বলেন, বলেন একটু সাহস টাহস করে একটু হো হা কিছু একটা বলেন, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা বুঝলাম জি ভাই আমাদের যদি গিটটা হয়ে যায়, তাহলে আমাদের এখন 2 নাম্বার কাজ হচ্ছে গিট হাব দরকার। গিট হাব দরকার আছে না? জি ভাই। আপনি মনে করেন যে একটা ওই যে টাকা যে আপনি রাখবেন বা একটা জিনিস একটা জায়গাতে রাখবেন, সেখানে একটা অ্যাকাউন্ট দরকার। যেমন আপনি যদি ফেসবুকে আপনি ছবি পোস্ট করতে চান, কোনো স্ট্যাটাস দিতে চান বা যা কিছু করতে চান, তার আগে তো ফেসবুকে একটা জায়গা কিনতে হবে আপনাকে, নাকি? আপনাকে তো রেজিস্ট্রেশন করতে হবে আগে। তাছাড়া আপনি কিভাবে ওই ফেসবুকে ছবি পোস্ট করবেন বা ডাটা সেট করবেন? আগে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে না? সেটা ফেসবুকে তৈরি করতে হবে। তো তেমনি ভাবে আমাদের গিট যদি বুঝে থাকেন, আমাদের গিটের কাজ শেষ। তার মানে আপনার বুঝতে হবে আপনার কম্পিউটারের মধ্যে ওই প্রসেসরটা তৈরি হয়ে গেছে, মানে ওই প্রসেসরটা অলরেডি কম্পিউটার চলে আসছে। তার মানে ওই প্রসেসর নেওয়ার টেনশন করার দরকার নেই। এখন আমাদের দরকার হচ্ছে গিট হাব। আমি যদি লিখি github.com, github.com, এই জায়গাতে যদি আমি একটু সাইন আউট করি, তাহলে আপনাদের কিরকম আসবে আমি সেটা দেখাচ্ছি। যে এটা হচ্ছে গিটহাবের সাইট, as like as ফেসবুক। আমি কেন ফেসবুক বলতেছি সেটা আমি পরে আসতেছি। এটা আমাদের একটা সাইট, যেখানে আপনি যদি কোনো কিছু রাখতে চান বা কিছু একটা করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটা আপনি ফেসবুকে তৈরি করে থাকেন। আর যদি আগে থেকেই কারো অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে আপনি শুধু লগ ইন করবেন, লগ ইন করে ঢুকে যাবেন।
আর যাদের নাই অ্যাকাউন্ট তৈরি করা, তারা কি করতে হবে? সাইন আপ করতে হবে। সাইন আপ করা তো আর দেখানোর কিছু নাই, অ্যাজ ইউজুয়াল নরমালি সাইন আপ যেভাবে করেন এখানেও সেভাবেই সাইন আপটা করবেন। তারপর একটু দেখাই সাইন আপের অপশনটা কি অন্যান্য সাইন আপের মতো, কিন্তু এটা না, একটু একটু ব্যতিক্রম আছে, এই জন্য একটু চাইলে দেখানো যেতে পারে। দেখেন এটা কি সুন্দর, ইন্টার ইওর ইমেল, তার মানে আপনাকে প্রথমে একটা ইমেল দিতে হবে। সাপোজ SHFBATC3 নামে সম্ভবত একটা ইমেল আছে @gmail.com, একটা ভ্যালিড ইমেল আপনাকে দিতে হবে তো নাকি? তো আপনি ইমেল অ্যাড্রেসটা দিলেন, তারপর আপনি কি করলেন? কন্টিনিউ করলেন। কন্টিনিউ করার পর ওরা বলছে একটা পাসওয়ার্ড দাও, তো আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং নাকি? তো মনে করেন আমি একটা পাসওয়ার্ড দিলাম, এরপর আবার আপনাকে কি করতে হবে? কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করে বলতেছে ইন্টার ইওর ইউজার নেম, একটা ইউজার নেম দিতে হবে, তো আমি এটাও দিলাম, তারপর কন্টিনিউ করলাম। এই ইউজার নেম সম্ভবত আমার কাছে আগে থেকে দেওয়া আছে, এটা না দিয়ে আমি অন্য একটা দিই, SHFBATC4 এরকম কিছু একটা নাম দিলাম। দেখেন এই ইউজার নেমটা কি বলতেছে? batch4 is available, তার মানে এই নামে কোনো প্রকার ইউজার নেম গিটহাবের মধ্যে আর কেউ তৈরি করে নাই। as like as কি ডোমেইন, protomallo.com কি পৃথিবীতে আর কেউ আছে? আমরা এটা বলছি না, ক্লাসের মধ্যে আলোচনা করছি না? জি ভাইয়া। এই batch4 এই নামে ইউজার নেম আর কেউ তৈরি করে নাই গিটহাবে এই নামে কেউ তৈরি করে, এই জন্য বলছে এই নামটা অ্যাভেলেবেল আছে। তো আবার আপনি কন্টিনিউ দিবেন। এবারও কি বলতেছে? উড ইউ লাইক টু রিসিভ প্রোডাক্ট আপডেট, দরকার না, প্রোডাক্ট আপডেটের দরকার না, আমি এন দিলাম, এখানে এন দিতে বলতেছে, কন্টিনিউ করলাম। এরপরে বলতেছে ভেরিফাই ইওর অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো ভেরিফাই করার জন্য তারা বলতেছে প্লিজ সলভ দিস পাজল, ভেরিফাই ইওর, এটা আপনি মানুষ কিনা সেটা চেক করার জন্য তারা আপনাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো ভেরিফাই করার জন্য আপনার এখানে পদ্ধতি অনেকগুলো আছে, সম্ভবত আপনি যদি স্টার্ট পাজলে ক্লিক করতে পারেন, স্টার্ট পাজলে ক্লিক করলে এটা মিলাইতে পারেন। আরেকটা যেটা সম্ভবত করা যায়, এখানে যে আপনার যে ভয়েসটা দিয়ে কাজ করা যায়, ভয়েসটা দিয়ে এখানে প্লে বাটনে ক্লিক করলে তারা একটা ভয়েস দিবে। 5 3 5 0 4 8 1 এই যে নাম্বারটা বললো সেই নাম্বারটা যেখানে চাপ দেন, মেইন কথা আপনাকে ভেরিফাই করতে হবে, আপনি মানুষ, আপনি যে হিউম্যান সেটা প্রুফ করাতে হবে, করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমরা অ্যাকাউন্ট তৈরি করা দেখানো কিছু নাই, তারপরে একটু দেখাইলাম। আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে লগইন এ ক্লিক করলে এরকম আপনাকে ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন, লগইন করলে আপনার অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার হোম পেজ। আমি একটু আগে যেটা বলেছিলাম আপনাকে যে এটা হচ্ছে ফেসবুকের মতো। দেখেন ফেসবুকে যেমন ফলো করা যায়, মেসেজ করা যায়, কমেন্ট করা যায়, সেটা এখানেও করা যায়। দেখেন এটা হচ্ছে আমার হোম পেজ, হোম পেজে ঢুকে আমি দেখতে পাচ্ছি, দেখেন যে এই যে নামের ব্যক্তিগুলা, এই নামের ব্যক্তিগুলা এরা কাজ করতেছে, এদের চাইলে আমরা প্রোফাইলে ঢুকে দেখতে পারি যেটা কি কি কাজ করে না করে, যেটা আপনি ফেসবুকে দেখতে পারেন যে ইনি এই কাজগুলা করছে, ঠিক আছে? এই কাজগুলা ইনি আসলে করতেছে। তো এই কাজগুলো আমরা ওনাকে আমরা ফলো করতে পারি, যেটা ফেসবুকে ফলো করা যায়। এভাবে আপনি চাইলে ফলো করতে পারেন ওনাকে, বিভিন্ন কিছু করতে, এটা আসলে অনেক স্মার্ট হয়েছে, এখন অনেক কিছু করা যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো করা যায়। যাই হোক, এখন আমার হচ্ছে এই হচ্ছে আপনার গিটহাবের আমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার গিটহাবের অ্যাকাউন্ট। তাহলে আমাদের দুইটা কাজ হয়ে গেল, আমরা প্রথমত গিটটা ইনস্টল করলাম, দুই নাম্বার হচ্ছে গিটহাবে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। আমরা কি এখনো পর্যন্ত এতটুকু পর্যন্ত আমরা বুঝে আসতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। জি ভাই জি ভাই। বুঝতে পারছি। সামনে এগোনোর মতো কি সিচুয়েশন হয়েছে আমাদের? বলেন। জি ভাই আগাইতে পারি। আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের কাজগুলো করব কিভাবে। দেখেন এই যে গিটের যে পদ্ধতিটা যেটা কাজ করে, গিট নিয়ে কাজ করা হয়, এই কাজটা আসলে দুইটা ভাবে পদ্ধতিতে করা যায়। আপনি যদি রাইট ক্লিক করেন দেখবেন যে এখানে গিট বুই হিয়ার আর গিট ব্যাশ হিয়ার। গিট ব্যাশ হচ্ছে কমান্ডের মাধ্যমে কাজ করা, কমান্ডের মাধ্যমে কাজ করা। আরেকটা এই যে কমান্ডের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে, যে প্রসেসগুলোর কথা বলতেছি, ওই যে ডাটা সেভ যেভাবে করেন আপনারা, তো ডাটা সেভ আমি করব ওই যে রাইট ক্লিক করে, মানে ওই সেভ বাটনে ক্লিক করে ওইভাবে সেভ করব না।
আমরা করব কমান্ডের মাধ্যমে ডাটা সেভ করব। ফর এক্সাম্পল সেটা হচ্ছে কমান্ডের মাধ্যমে কাজ করা। আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে গিট গুই হিয়ার, মানে এরকম ইন্টারফেস দেখাবে যেখানে আপনি সেভ বাটনে ক্লিক করলে সেভ হচ্ছে, হ্যাঁ এডিট হচ্ছে, এবং দেখা যাবে আর কি। আর কমান্ডের মাধ্যমে কাজ করলে ব্যাপারটা দেখতে পারবেন। তো দুইটা পদ্ধতিতে আপনি কাজ করতে পারেন। আসলে আমরা কাজ করব কোন পদ্ধতিতে? আমরা কাজ করব হচ্ছে গুড এই যে কমান্ডের মাধ্যমে আমরা কাজগুলো করব। বাট আমি যেহেতু দুইটা পদ্ধতিতে করা যায়, আমি আপনাকে দুইটা পদ্ধতি আসলে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখেন, মনে করেন যে আমি এটা কেটে দিলাম। আচ্ছা আমাদের আবার একটু মানে রিভাইজ করি যে আমাদের কি কি কাজ করলাম এখনো পর্যন্ত আমরা দুইটা কাজ করছি। একটা হচ্ছে গিট ইনস্টল করলাম, দুই নাম্বার হচ্ছে এই যে ইনস্টল করলাম এটা তো আমাদের লোকাল কম্পিউটারে গিট পাইলো। এখন সেকেন্ড কাজ যেটা হচ্ছে গিটহাবে একটা অ্যাকাউন্ট তৈরি করা। তো সেই অ্যাকাউন্টটা আমরা তৈরি করছি, অ্যাকাউন্টটা আমাদের তৈরি করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রত্যেক দিন যেখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি এই ব্যাচ 4 এর ভিতরে, এখানে আমরা যেটা করব এখন কিন্তু আমরা এটাকে বলবো হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি। আমরা একটা ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করব। ওই যে আমি এতক্ষণ বুঝালাম যে ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করতে হবে, তো আমাদের একটা ওয়ার্ক ডিরেক্টরি, সেটার নাম হচ্ছে গিটহাব। সেটার নাম কি? গিটহাব। এটার মধ্যে মনে করেন যে তিনটা শুধু ইমেজ আছে, আর কিছু নাই। এই গিটহাবটাকে আমরা এখন পর্যন্ত কি বলতেছি? ওয়ার্ক ডিরেক্টরি। একটু মাথায় রাখেন, ওয়ার্ক ডিরেক্টরি। এরপরে আমি এর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি এটা রাইট ক্লিক করলাম, করার পরে আমি গিট গুই হিয়ার লিখলাম। গিট গুই হিয়ার লেখার পরে দেখেন একটা ইন্টারফেস আসবে। এই যে একটা ইন্টারফেস আসতেছে, হ্যাঁ, আসার পরে আপনি বলবেন যে ক্রিয়েট নিউ রিপোজিটরি। আমরা কি রিপোজিটরি কথা মনে পড়ছে যে আমাদেরকে লোকাল রিপোজিটরি তৈরি হয়, তারপর হচ্ছে রিমোট রিপোজিটরি। তো আমাদের একটা রিপোজিটরি তৈরি করতে হবে। রিপোজিটরিতে কি লিখব? নিউ, ক্রিয়েট এ নিউ রিপোজিটরি। ক্রিয়েট এ নিউ রিপোজিটরি। আপনাকে কোনটাকে নিউ রিপোজিটরি বানাবেন? এই গিটহাব যেটা আমরা ওয়ার্ক ডিরেক্টরি বলতেছি, এটাকে আমরা কি বানাবো? রিপোজিটরি বানাবো। আপনি এখানে বলতে ডিরেক্ট মানে ডিরেক্টরি এখানে ব্রাউজ করতে পারি, করে আমি বলে দিতে পারি যে কোনটাকে। এই যে গিটহাব ব্যাচ 4 এর মধ্যে এই যে গিটহাব, এটাকে সিলেক্ট করলাম, এখন এটা ক্রিয়েট দিলাম। দেখেন যখনই আমি এটা ক্রিয়েট দিলাম তখন একটা এইরকম একটা ইন্টারফেস তৈরি হচ্ছে এখানে, এবং পাশাপাশি দেখেন এখানে একটা গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। গিট নামে একটা ফোল্ডার তৈরি হচ্ছে। এই ফোল্ডারটাকে আপনি তৈরি করছেন যখনই একটা রিপোজিটরি তৈরি করছেন, তখনই কি হয়েছে? এই গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। যদি কারো এই ফোল্ডারটা শো না করে, তাহলে আপনি এখানে ভিউ থেকে ওই যে ফাইল নেম এক্সটেনশনটা ওটা করতে পারেন, ওই যে হিডেন আইটেম গুলো বের করতে পারেন, যে অপশন থেকে যেভাবে করা যায়। হয়তো অনেকের শো করবে না ভিউ থেকে, এখানে যে শো হিডেন ফাইল বা ফোল্ডার এক্সটেনশন, এটা দিয়ে আপনি অ্যাপ্লাই দিলে এটা শো করবে। তার মানে এটা শো করবে যদি আপনি নিউ রিপোজিটরি তৈরি করে শো করবে। আচ্ছা দেখেন, শো করার পাশাপাশি কি করলো? এরকম আমাকে একটা ইন্টারফেস দিল। ইন্টারফেস দেওয়ার পরে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে তিনটা জিনিস দেখা যাচ্ছে, ভার্সন 1 পিএনজি, ভার্সন 2 পিএনজি, মানে এই ইমেজ গুলো এখানে শো করছে, তাই না ব্যাপারটা? এই গিটহাব ওয়ার্ক ডিরেক্টরি মানে এই রিপোজিটরির মধ্যে যা যা আছে সবগুলো তো শো করতেছে নাকি? শুধু জি গিট ভাইয়া। ছাড়া। আর গিট তো শো করবে না, গিট তো একটা প্রসেস, এখানে তো এখানে শো করার দরকার নাই। এটার মধ্যে যে যে ফাইল ফোল্ডার গুলো সেটা শো করতেছে। এখন আপনি চাচ্ছেন যে এই ফোল্ডার গুলোকে কি করতে হবে? আপনার রিমোট রিপোজিটরি পাঠাবেন। তার জন্য প্রসেস কয়টা করতে? আগে প্রথমে আপনাকে কি করতে হবে? এটা কি বলতেছে? আনস্টেজ চেঞ্জ। আনস্টেজ, এটা এখনো কোনো স্টেজে নাই। এখান থেকে চেঞ্জ করে আপনাকে এই স্টেজে আনতে হবে, যে কমিটের এই স্টেজে আনতে হবে। তো আমি মনে করি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক না, সরি, আমি যে রিস্ক্যান দিলাম, রিস্ক্যান যদি আমি দেই, দেওয়ার পরে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি মনে করেন যে আমি কি করব, এখানে আমি দিলাম হচ্ছে মনে করেন যে স্টেজ চেঞ্জ দিলাম। স্টেজ চেঞ্জ দিয়ে আমি বললাম যে হ্যাঁ স্টেজ 3 আনট্র্যাক ফাইল, আমি বললাম ইয়েস। দেখেন তিনটা ফাইলই কিন্তু এই পাশে চলে আসছে।
তিনটা ফাইলই এই পাশে চলে আসছে, মানে এই জায়গা থেকে এই জায়গাতে আসতেছে। দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু যখন আমরা কমান্ডের মাধ্যমে করতে যাব তখন কিন্তু আপনি সব কিন্তু ভিজুয়াল দেখতে পারবেন না, যেখান থেকে এখানে আসতেছে। এই জন্য আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। তো এই স্টেজ থেকে এই স্টেজে আসছে, ঠিক আছে। এখন এই জায়গা থেকে আপনাকে পাঠাই দেবো আরেকটা জায়গায়। তো আমরা কি করব, এখানে আমরা কমেন্ট দিব। আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে আমরা এই যে কমিটে দিলাম, কমিট। ও সরি, আমাকে এটা লিখতে হবে, সরি, আমাকে একটা ওই যে কমিট মানে নাম লিখতে হবে, ওই যে ফাইলগুলোর নাম লিখতে হবে। আমি লিখলাম হচ্ছে যে অল 3 ভার্সন, এরকম কিছু একটা নাম লিখলাম। লিখার পরে আমি দিলাম হচ্ছে কি কমিট। এখন কিন্তু এই জায়গাতেও নাই, বুঝতে পেরেছেন? এখন কিন্তু এই জায়গাতেও আর নাই। এখন যদি আপনি পুশ করে দেন তাহলে কিন্তু চলে যাবে, কিন্তু পুশ করলে কোথায় চলে যাবে? পুশ করলে যাবে কোথায়? আপনি যে গিটহাবে যে অ্যাকাউন্টটা তৈরি করছেন ওই অ্যাকাউন্টে কি ছোট একটা জায়গা আছে? যেমন আপনি একটা হার্ড ডিস্কে একটা ফাইল সেভ করতে চাচ্ছেন, তো আপনি কি করেন, হার্ড ডিস্কের মধ্যে হয়তো একটা ফোল্ডার তৈরি করেন, কিছু একটা তো করেন নাকি? যেমন আমাদের কম্পিউটার হার্ড ডিস্কের মধ্যে সি ড্রাইভ, ই ড্রাইভ, একটা ড্রাইভার থাকে না? তার মানে একটা তো ফোল্ডার তৈরি করা আছে। তো এইরকম হার্ড ডিস্কটাকে যদি আমরা রিমোট রিপোজিটরি বলি, তাহলে আমাদের এখানে রিমোট রিপোজিটরি কোনটা? গিটহাব না? কথা বলেন। জি ভাইয়া। তাহলে এই গিটহাবেও তো আমাদেরকে এরকম ড্রাইভার তৈরি করতে হবে, যে আমি এই জায়গাতে এই এই জিনিসটা ঢুকাতে যাচ্ছি, এই জায়গাতে এই জিনিসটা ঢুকাতে যাচ্ছি, এরকম তৈরি করতে হবে না? জি ভাইয়া। আচ্ছা তার আগে বলেন এই জিনিসটা বুঝছেন কিনা? এই যে স্টেপ এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখানে এটা আসতেছে, আমরা এই জিনিসগুলো এখানে কিভাবে ভিজুয়াল একটু একটু ফ্লেভার দেওয়ার জন্য জিনিসটা দেখালাম। আসলে প্রফেশনাল কাজগুলো এইভাবে এটাতে হয় না, প্রফেশনাল কাজগুলো এটা দিয়ে হয় না, কমান্ডের মাধ্যমে হয়। সো ওটাই শিখতে হবে, এটা শিখে লাভ নাই। জাস্ট আপনাকে দেখানোর জন্য যে দেখেন এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে এখানে যাচ্ছে, এটা কিভাবে ঘটতেছে। এই জিনিসগুলো যখন কমান্ডের মাধ্যমে করবো তখন দেখবেন জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তো কমান্ডের মাধ্যমে আমরা কিভাবে করব দেখেন, প্রথম থেকে আসেন, প্রথম থেকে একদম আসেন। এখনো মনে হয় কিছুই করেন নাই। আপনি প্রথমে কম্পিউটারে যদি গিট ইনস্টল করা থাকে, আপনি এখানে আসবেন, একটা ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করবেন। ওয়ার্ক ডিরেক্টরি, আমি কিন্তু মানে লোকাল রিপোজিটরি কথা বলতেছি না, আমি বলতেছি ওয়ার্ক ডিরেক্টরি, যেখানে আপনি কাজ করবেন। তো কাজ করার জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করতে হয় না? আপনি লিখলেন হচ্ছে গিট হাব ক্লাস, CLASS, গিটহাব ক্লাস, এটা হচ্ছে আপনার ওয়ার্ক ডিরেক্টরি। আচ্ছা, আমি এটা কি করলাম, সেভ করলাম। আমি এটা সেভ করলাম। এখন এই নামে আমি একটা কি করব, আমার রিমোট রিপোজিটরির মধ্যে একটা ফোল্ডার তৈরি করব, যেটাকে বলে আমি রিমোট রিপোজিটরি। আমার গিটহাবে একটা ফোল্ডার তৈরি করব, আমি এই নামেই করব। সেম নামে করলে সুবিধা সবচেয়ে বেশি, সমস্যা নাই। অন্য নাম করলে কোনো সমস্যা, ব্যাপারটা এরকম না, বাট সেম নামে করা ভালো। কারণ আপনি যদি প্রত্যেকদিন একটা করে এরকম কাজ করেন, তাহলে কোনটার জন্য কোন রিপোজিটরি আপনি তো ফাইন্ড আউট করা আপনার জন্য ডিফিকাল্ট। তো আপনি এখানে যে নেমটা রাখতেছেন সেই নামটা আমরা ওখানে তৈরি করব। আমার পিসিটা এমন একটা ব্যবস্থা হয়ে গেছে, সে আসলে আর রান করতেছে। দেখেন আমরা এই যে আমার গিটহাবে ঢুকলাম, গিটহাবে ঢোকার পর আমি লগ ইন করলাম, লগ ইন করে আমি এইরকম একটা ইন্টারফেস পাচ্ছি। তো এইরকম একটা ইন্টারফেস পাওয়ার পরে এখানে একটা প্লাস বাটন আছে, প্লাস বাটন বুঝতে পারছেন? এই প্লাস বাটন আমাদের এখানে এখনো আসে নাই ভাই। আচ্ছা সেটা তো বলতে প্রোফাইল আইকনের সাথে এটা। এখনো গেছে। জি ভাই আসছে, দেখা যাচ্ছে তো। জি ভাই আসছে ভাই। দেখেন এই জায়গাতে একটা প্লাস বাটন আছে। এই প্লাস বাটনে যখনই আপনি মাউসটা নিয়ে যাবেন তখনই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বলতেছে তারা নিউ রিপোজিটরি তৈরি করতে বলতেছে, যেটা আমরা ওই জায়গাতে করছিলাম লোকালি ভাবে। ঠিক আছে, তো আমরা এই জায়গাতে এরকম নিউ রিপোজিটরি তৈরি করব। মানে রিপোজিটরি মানে কি, অ্যাজ লাইক অ্যাজ ফোল্ডার। নরমালি চিন্তা করেন একটা ফোল্ডার মানে প্রজেক্টের নেম, এরকম চিন্তা করেন না। বাট সেটা আপনি যখনই রিমোটলি করতেছেন, এই জন্য আমরা বলতেছি হচ্ছে রিপোজিটরি। তো আমরা এখানে একটা নাম দিলাম, নামটা কোনটা দিলাম, গিটহাব ক্লাস। যখনই গিটহাব
ক্লাস দিচ্ছেন তখন বলতে GitHub ক্লাস ইজ অ্যাভেলেবল। তার মানে এই নামে আর কোনো রিপোজিটরি আমার অ্যাকাউন্টে তৈরি করা নাই। এই নামে আর কোনো রিপোজিটরি আমার অ্যাকাউন্টে তৈরি করা নাই। বুঝতে পেরেছেন? যদি আমি CSS ক্লাস দেই, দেখেন CSS ক্লাস এই বলতে অলরেডি এক্সিস্ট অন দিস অ্যাকাউন্ট। তার মানে এই নামে কিন্তু আপনাকে রিপোজিটরি দিবেন আপনার অ্যাকাউন্টে। আবার এই কথা কে বলতেছে এটা? আব্দুল জলিল। কোথায় সে বলেন তো? রিমুভ করে দেন। ভাই মিট করে দেন সবাই। আব্দুল জলিল না? ভাই একজনের জন্য আমাদের সবাইকে মিউট করে আমাদের ক্লাসটা ইন্টারঅ্যাকশন কমানোর কি কোনো প্রয়োজন আছে? আমি তো সেটা চাচ্ছি না ভাই। এক দুজনই করে। সেটা তো আমি নিজ থেকে মনে হয় ক্লাসে মনোযোগ নাই ভাই, উনি গল্প করতেছে। আমি কিন্তু বলছিলাম এই ক্লাসটা কিন্তু আসলেই আপনারা যারা পারেন তাদের কাছে ইজি মনে হবে। ব্যাপারটা কিন্তু ইজি না, কারণ এই ক্লাসটা নিয়ে যে কত সমস্যা হবে আমি এই জন্য আজকে ক্লাসটা নিচ্ছি। বিগত আপনি সময় পাবেন এটা নিয়ে অ্যানালাইসিস করার সময় পাবেন, বিভিন্ন গ্রুপ স্টাডি করার সময় পাবেন। সো সামনে ক্লাসে অ্যাসাইনমেন্টটা কিন্তু এটার মাধ্যমেই আপনাকে জমা দিতে হবে। আপনার স্ক্রিনশট জমা দিলে কাজ হবে না। তো এই জন্য এই ক্লাসটা এতটা ইম্পর্টেন্ট। দেখেন আমি বলছি একটা রিপোজিটরি যখন তৈরি করে প্লাস বাটনে ক্লিক করে আমি এটা রিপোজিটরি করলাম। এখন বলতেছে CSS ক্লাস, যখনই আপনি এটা লিখতে তখন একটা এরর দিচ্ছে। তারা বলছে the repository CSS class is already exist on this account। তার মানে আমার অ্যাকাউন্টে এই নামে রিপোজিটরি আগে একটা তৈরি করা আছে। সো আপনাকে অবশ্যই একটা ইউনিক রিপোজিটরি তৈরি করতে হবে। আর এই যে GitHub ক্লাস, যেটা আমরা আমাদের কম্পিউটারে একটা ফোল্ডার তৈরি করছিলাম, ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করছিলাম, সেটার নামই যে আমি এখানে দিলাম, এই নামে আসলে বলতেছে GitHub ক্লাস ইজ অ্যাভেলেবল। তার মানে এটা দিয়ে তৈরি করা যাবে। আমি এটা দিলাম, দেওয়ার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পাবলিক, একটা প্রাইভেট। পাবলিক মানে তো বুঝতে পারবেন সবাই অ্যাক্সেস করতে পারবে, আপনার কোডগুলো সবাই নিতে পারবে। আর প্রাইভেট করে দিলে এটা আপনি ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। এই দুটো অপশন আমরা পাবলিকই রাখতেছি। আর এখানে বলতেছে ইনিশিয়ালাইজ দ্য রিপোজিটরি উইথ, মানে ইনিশিয়ালাইজ দিস রিপোজিটরি উইথ, মানে ইনিশিয়ালি ভাবে যখনই আপনি রিপোজিটরি তৈরি করবেন পাশাপাশি কোনো একটা ফাইল তৈরি করবেন কিনা। যদি আপনি কোনো একটা ফাইল তৈরি করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই রিপোজিটরি তৈরি হওয়ার সাথে সাথে এই ফাইলটাও তৈরি হয়ে যাবে। এই ফাইলের তেমন কোনো কাজও নাই, দরকারও নাই। আপনি কি করবেন, ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করেন। ক্রিয়েট রিপোজিটরি যখন তৈরি করলেন তখন দেখেন এরা কয়েকটা লাইনে কোড দিচ্ছে, এই লাইনগুলো আর এই তিনটা লাইন দিচ্ছে। এই লাইনগুলাই হচ্ছে নিয়ে আপনাকে কাজ করতে হবে ওই কমান্ডের মাধ্যমে। আপনাকে এসব মুখস্থ করার দরকার নাই, এই কোডগুলাই আপনি শুধু ফলো করবেন। বাট দেখেন এখানে কি বলতেছে, এই সেকশনটা আর এই সেকশনটার মধ্যে পার্থক্য। এখানে দুইটা সেকশন দেওয়া আছে। একটা হচ্ছে এই সেকশন বলতে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন দ্য কমান্ড লাইন। যদি যখন আপনি নতুন একটা রিপোজিটরি তৈরি করবেন তখন আপনি এই লাইনগুলো ইউজ করবেন। আবার বলছে অর পুশ অ্যান এক্সিস্টিং রিপোজিটরি, অথবা যদি এমন হয় যেমন আমরা কি করলাম, এই যে একটা ফাইল তৈরি করলাম, এটা সেভ করলাম, প্রথমবার সেভ করলাম। তো প্রথমবার সেভ করার পরে সাপোজ আমি আবার কিছু একটা লিখলাম, লেখার পর আমি আবার সেভ করব, তখন আমি আর কি করব না, তখন আর এই সব কোডগুলা, এই কোডগুলা ইউজ করব না। তখন আমরা এই 3 লাইনের কোডগুলা ইউজ করলে হয়ে যাবে। তখন আর এতগুলা কোড ইউজ করতে হবে না, আমাদের এতটুকু কোড ইউজ করলেই সেভ হয়ে যাবে। প্রথমবার আপনাকে এতগুলা কোড ইউজ করতে হবে একটা একটা করে। বাট যখন আপনি একটা তৈরি করা হয়ে গেল, পরের বার যদি আপনি আবার কোনো ডাটা ঢুকাতে চান তখন আপনাকে এই 3টা লাইন কাজ করলে হয়ে যাবে। আপনি চাইলে কি করতে পারেন, এই কোডগুলো আপনি কোথাও কপি করে রেখে দিতে পারেন, রেখে দিয়ে কাজ করতে পারেন, আপনি এখানেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে আমাদের তো এই সার্ভারের মধ্যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল না, ফোল্ডার, সেই ফোল্ডারের নাম কি GitHub ক্লাস। বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। GitHub ক্লাস নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা কি করব, সবগুলা কোডগুলা এখানে জমা রাখবো, এই তো? জি আচ্ছা ঠিক আছে, চলেন এখন একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ওই যে কোড এডিটরটা ওপেন করি, COD কোড এডিটর, মানে VS কোড যেটা বলেন, এই VS কোডটা আমরা ওপেন করি। আমরা তো এটা এখন থেকে শিখবো, আমরা এখানেই কাজ করব। এই VS কোডের মাধ্যমে আমরা কমান্ডের মাধ্যমে সব কাজ এখানেই করতে পারবো, কোনো সমস্যা নাই। সো এটাই আমাদের ওপেন করি, একটু সময় নিচ্ছে।
মানে আমার মতো কম্পিউটারটা দুর্বল হয়ে গেছে, বুঝছেন? বুঝতে পারছি ভাইয়া। আপনার মতো বলতেছেন কেন ভাই, আপনার তো হেভি এনার্জি। না আমি আপনি দুর্বল হন নাই, কিন্তু আপনার কম্পিউটার দুর্বল হয়ে গেছে, এটা হলো কথা। আপনি বুঝতে পারতেছেন না তাই, ঠিক আছে, আপনি বুঝতে পারতেছেন না তাই। দেখেন তবে ভাই আপনি ক্লাস ভাইয়া, নিতে নিতে আপনি একটু এনার্জি লস হয়েছে আপনার, সেটা আর কি। ভাইয়া একটা জিনিস, ভাই আমরা তো কোডগুলো পাইছি ফাইলটা ক্রিয়েট করে, এখন আমাদের পরে যদি কোডগুলো দরকার হয় তখন কি আবার ফাইল ক্রিয়েট করতে হবে নাকি ফাইলে ঢুকলে পাবো? না না, আর পাবেন, আপনি চাইলে কোডগুলো কপি করে রাখতে পারেন। আপনি চাইলে Okay. কোডগুলো কপি করে রাখতে পারেন, কোডগুলো এখনো পর্যন্ত পাবেন। যখনই ডাটাগুলো পুশ হবে, ওই ডাটা আমার চলে যাবে, তখন কোডগুলো থাকবে না, তখন আর কোডগুলো থাকবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আচ্ছা, ওখানে ডাটা না যাচ্ছে ততক্ষণ কোডগুলো থাকবে। দেখেন আমরা তো এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এটা তো আমরা এখন হ্যান্ডেল করতে পারি, এটা কি আমরা এখন হ্যান্ডেল করতে পারি জি ভাইয়া পারি। জি ভাই। হ্যাঁ ভাই, টুকিটাকি পারি। জি ভাই। না? দেখেন আপনাকে অ্যাডভান্স কিছু জানার দরকার নেই ভাই। আপনি প্রথমত আমরা একটা কি করছি, এখানে একটা ফোল্ডার তৈরি করছি না, GitHub ক্লাস। এটা কি আপনার কারখানা, তাই না? এই কারখানার জি ভিতরে ভাই, এটা কারখানা। কারখানার নাম, এটা হচ্ছে কারখানার নাম, সরি এটা কারখানার নাম। তো কারখানার নাম, এই কারখানার নামের ভিতরেই কিন্তু আপনি কাজগুলো করবেন। এই নামটা আপনাকে এই জায়গাতে আনতে হবে। তো এখানে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেন ফোল্ডার, এখান থেকে আপনাকে যে GitHub ক্লাস এটা সিলেক্ট করে দিলেন, সিলেক্ট ফোল্ডার করে দিলে কি হবে দেখেন, এখানে আর কিছু থাকবে না, আপনার এই ফোল্ডারটা চলে আসবে, মানে এই ওয়ার্ক ডিরেক্টরিটা এটা চলে আসবে। এখন এই ওয়ার্ক ডিরেক্টরির মধ্যে কোনো ফাইল বা কিছু আছে? নাই ভাইয়া, নাই। এখনো পর্যন্ত নাই। ফাইল তৈরি কিভাবে? ফোল্ডার তৈরি করে এটাতে ক্লিক করলে, আর ফাইল তৈরি করে Folder। পাশেটাতে ক্লিক করলে, এই যে এই পাশেটাতে আমি ক্লিক করি, তাহলে আমি একটা ফাইল তৈরি করতে, ফাইলটার নাম দেব হচ্ছে index.html। আমি এন্টার দিলাম। এখন এখানে আমি HTML এর কোডগুলো লিখবো। আমরা HTML এর যে স্টার্টার টেমপ্লেটটা আনার জন্য শিফট ক্লিক করে উপরে ক্লিক করলে এটা আসবে, এন্টার দিলাম, একটা কি হয়ে গেল, এই ফাইলটা রান হয়ে গেল। এই তো আমি এখানে লিখলাম হচ্ছে GitHub ক্লাস, টাইটেলটা চেঞ্জ করে দিলাম, আমি এখানে একটা হেডিং দিতে পারি h1 GitHub ক্লাস। এখন এই ফাইলটা আমরা রান করতে পারি না? জি ভাই পারি। আচ্ছা পারি। এখন আমাদের উদ্দেশ্যটা কি? এখনো পর্যন্ত আমরা কোথায় আছি বলেন তো, কোন স্টেজে আছি? এখনো পর্যন্ত আমরা আছি লোকাল ডিরেক্টরিতে আছি, এখনো লোকাল নাই, লোকাল ডিরেক্টরিতে আছি। আমাদের লোকাল ডিরেক্টরি GitHub ক্লাস নামে লোকাল ডিরেক্টরি, সেখানে আমরা এখনো কাজ করতেছি, মানে এখনো আমাদের প্রোডাক্ট মানে GitHub এ দেওয়ার মতো রেডি হয়নি। তো আমরা এখন চাচ্ছি যে এখন আমি চাচ্ছি যে এই যে h1 ট্যাগটা লিখছি, এই ট্যাগটুকু শুধু কি করবে, আমরা ওখানে পাঠাবো, GitHub এ পাঠাবো। তো তার জন্য আমাকে করতে হবে, এখানে আমি কি করব দেখেন, এই জায়গাতে আমি একটু উপরে নেই, সরি এখান থেকে হবে, এই যে টার্মিনাল আছে, টার্মিনাল উপরে কি আছে, টার্মিনাল আছে, টার্মিনালে ক্লিক করলাম, নিউ টার্মিনাল আসলাম, নিউ টার্মিনাল। ওই যে কমান্ড লাইন লেখার জন্য আপনি এখানেও লিখতে পারেন, কমান্ড লাইনটা লেখার জন্য আপনাকে আর ওখানে যাওয়ার দরকার নাই, বা অন্য কিছু ওপেন করার দরকার নাই, আপনি এখানে এই কমান্ড লাইনটা লিখতে পারেন। প্রথমত আপনাকে কি লিখতে হবে, প্রথমত দেখেন এখানে কি বলতেছে, এই লাইনগুলো আপনাকে ফলো করতে হবে, এই লাইনগুলো আপনাকে ফলো করতে হবে। প্রথমে একটা লাইন দেওয়া আছে ইকো, এটা দেওয়া মানে হচ্ছে এই redmi.md এই নামে একটা ফাইল তৈরি হবে, এই নামে একটা ফাইল তৈরি করবে। সেই ফাইলটা কোথায় তৈরি করবে? এই GitHub ক্লাসের ভিতরে। বোঝেন না কথা? তো আপনি যদি এটাতে ইকো দেন, তাহলে আপনার এই redmi.md এই নামে ফাইল তৈরি করা কি আদৌ প্রয়োজন আছে? যদি চান তৈরি করার সমস্যা নাই, এটা লিখেন, এটা কপি করেন, কপি করে আপনি এই জায়গাতে পেস্ট করে দেন। ভাই এই অংশটা একটু আবার দেখেন ভাই। বুঝি নাই। মানে ভাই এখানে দেরি করে আসছে আর কি, আমি তো অনেকগুলো স্কিপ হয়ে গেছে, দেখা যায়নি, এজন্য একটু আবার দেখে টার্মিনালের এই পোরশনটা, টার্মিনালে যখন আসলেন ওখান থেকে আরেকবার একটু যদি দেখাইতেন তো সুবিধা হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো কথা, আপনারা বলতে হবে, কিন্তু হয়তো নেটের প্রবলেমের কারণে প্রবলেম একটু হচ্ছে। দেখেন আমি হচ্ছে এটা ক্লোজ করে দিলাম, আমার এখানে কয়টা ফাইল, এই যে এই ফাইলটা আমি ডিলিট করে দিতে পারি না, এখান থেকে ডিলিট করে দিলাম। ভাই Redmi MD ফাইলের কাজটা কি আসলে, মানে ওটা কি কিছু না, ইনডেক্স ফাইলের মতই? এটা কিছুই না, জাস্ট এমনিতে একটা ফাইল তৈরি করা, টেস্ট পারপাসে একটা ফাইল তৈরি করতে, readme.md মানে রিডমি ওটাকে পড়তে বলতে, ভিতরে একটা হয়তো ইনস্ট্রাকশন দেওয়া থাকতে পারে, এরকম ব্যাপারটা। একটা জিনিস দেখেন,
আমরা আসলাম হচ্ছে আমার তো কমান্ড লাইনের মাধ্যমে কাজ করবো এখন, তাই না? তো কমান্ড লাইনের মাধ্যমে কাজ করার জন্য আমরা কোথায় যেতে পারি? আমাদের প্রজেক্টের ভিতরে এখানে আমি রাইট ক্লিক করে এই যে git bash here এটাতে কমান্ড লাইনে কাজ করতে পারি, অথবা জি ভাইয়া। এখানে আমরা কমান্ড লাইনে কাজ করতে পারি। আরো কিভাবে করা যায় দেখেন, আমরা সব পদ্ধতি দেখাই আপনাকে। আমি জানি না সময় হবে কিনা, আজকে কিন্তু থাকতে হবে, যদি ভালো লাগে থাকে তাহলে আজকে কিন্তু এটা শেষ করতে হবে, সো ধরে থাকতে হবে। দেখেন আমরা এই জায়গাতে আটটা ক্লাস নিলে ভালো হবে। সিএমডি লিখলাম, সিএমডি লিখলে এই কমান্ডের মাধ্যমে আমরা কাজ করতে পারি। এই সিএমডি নিয়ে আসলাম, এই যে এখানে আপনি ক্লিক করেন সিএমডি লিখেন, এখানে সিএমডি লিখলে এরও একটা কমান্ড লাইন দিচ্ছে, আমরা এই লাইনে এই কমান্ডের মাধ্যমে কাজ করতে পারি। কিন্তু যেহেতু আমরা যে কোড এডিটরটা ইউজ করতেছি এদেরই একটা কমান্ড লাইন আছে, তো অন্য একটা জিনিস আমাদের ইউজ করার দরকার নেই, বাট চাইলে করতে পারে, কোনো সমস্যা নাই। আমরা এই জায়গাতে টার্মিনালে আসলাম, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, নিউ টার্মিনালে আসলেই আমরা দেখেন এখানে আপনার ওই যে কমান্ড লাইন লেখার মতো একটা জায়গা দিচ্ছে, দেখতে পাচ্ছেন? কমান্ড লাইন লেখার মতো একটা জায়গা দিচ্ছে। এখন এই জায়গাতে আপনি কি কি কমান্ড লিখবেন সেই কমান্ড গুলা কিন্তু তারা কিন্তু দিয়ে দিচ্ছে। জায়গাতে আপনি কি কি কমান্ড লিখবেন সেটা তারা আসলে বলেই দিচ্ছে এখানে, তারা কিন্তু এই জায়গাতে বলেই দিচ্ছে। দেখেন প্রথমে বলতেছে যে একটা লাইন প্রিন্ট করো, ইকো, এটা হলো পিএইচপি এর একটা ফাংশন। এখানে বলছে ইকো মানে প্রিন্ট করা, কি প্রিন্ট করবে? redmi.md, মানে এই নামে একটা ফাইল জাস্ট একটা কি করবে তৈরি করার জন্য। এটা দরকার নেই, এটা ভুলে যান, এই লাইনটা ভুলে যান। প্রথমত আমাকে যেটা করতে হবে, আপনার সাথে যদি আমার পরিচয় মানে দেখা হয়, আপনার সাথে যদি আমি কথা বলতে চাই, আপনার সাথে যদি আমি রিলেশন তৈরি করতে চাই, আমরা কি করি? মুসলমান হিসেবে বলি সালাম, বা হিন্দু হিসেবে আদাব টাদাব যা ইচ্ছা করেন, কিছু একটা বলতে হয় নাকি, মানে শুরু করতে হবে আপনার সাথে। তো আমরা কাজ করতেছি হচ্ছে আমাদের লোকাল কম্পিউটারের সাথে। তো এই কম্পিউটার আর এই যে এই গিটহাবে কাজ, এই গিটহাব থেকে আপনার আপনার নিজস্ব সম্পত্তি, এটা কি আপনার লোকাল কম্পিউটারে কাজ করতেছে? এটা না তো ভাইয়া। সার্ভারে আছে। তো আপনার লোকাল কম্পিউটারের সাথে এই সার্ভারের একটা পরিচয় পর্ব করে দিতে হবে না? জি সেই জন্য আমাদের লিখতে হবে গিট ইনিট। গিট ইনিট, ইনিটের পূর্ণ রূপ হচ্ছে ইনিশিয়ালাইজ। ইনিটের পূর্ণ রূপ হচ্ছে ইনিশিয়ালাইজ, গিটটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এই জন্য আমি এখানে লিখলাম git git, git init git init লিখলাম, git init লিখলাম, এন্টার দিলাম। দেখেন বলতেছে ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি, মানে এই রিপোজিটরিতে গিটটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন যখন এখানে ইনিশিয়ালাইজ হয়ে গেছে তখন দেখেন এখানে কি লেখা হচ্ছে বলুন তো? এখানে ইউ লেখা উঠছে, ইউ, এবং কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখানে বলছে আনট্র্যাক। ওই যে প্রথম যখন আমরা দেখছিলাম ওখানে বলছিল আনস্টেজ বা আনট্র্যাক অবস্থা, মনে আছে? জি ভাইয়া। দেখেন যখন আমি গিট ইনিট লিখলাম তখন দেখবেন যে এই যে গিট ডট গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? এই ফোল্ডারটাকে আমরা তৈরি করি নাই। যখন আমি গিট ইনিট লিখলাম তখনই কি হলো? সে গিট ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন কিন্তু আমরা এটাকে লোকাল রিপোজিটরি বলতে পারি। এখন কিন্তু আমরা এটাকে কি বলবো না, ওয়ার্ক ডিরেক্টরি বলবো না, আমরা এটাকে বলবো লোকাল রিপোজিটরি। কথা কি বুঝতে পেরেছেন? পার্থক্যগুলো বুঝতে পারতেছেন? জি ভাইয়া বুঝতে পারতেছি। এখন এটাকে আমরা বলবো হচ্ছে লোকাল রিপোজিটরি। ওকে, ডান। আমাদের তাহলে প্রথম লাইনটা লেখা শেষ। এখন আমাদের লিখতে হবে কোনটা? পরের লাইনটা কি বলতেছে? গিট অ্যাড করতে হবে। ওই গিটের মধ্যে আপনার ফাইলগুলো অ্যাড করতে হবে, ওই গিটের মধ্যে ফাইলগুলো অ্যাড করতে হবে। এখানে বলতেছে গিট অ্যাড, যদি আপনি কোনো একটা ফাইল অ্যাড করতে চান, এখানে আমাদের ফাইল কয়টা আছে বলুন তো? একটা আছে। যদি আরো ফাইল থাকে, যদি একাধিক ফাইল থাকে, সবগুলো ফাইল আমরা অ্যাড করতে হবে গিট add। যদি আপনি শুধু এই একটা ফাইলকে গিটে অ্যাড করতে চান তাহলে আপনি ফাইল নাম দিবেন index.html। ওই ফাইলটার নামটা আপনি বলে দিবেন। সেই কথাই কিন্তু এরা এই জায়গাতে বলেছে, সেই কথাটাই এরা এখানে বলছে যে git add redmi.md, মানে প্রথমে যে ফাইলটা তৈরি করছেন সেই ফাইলটাই সে অ্যাড করতেছে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। কিন্তু আমরা চাচ্ছি যে ব্যাপারটা এইরকম করে না হলে আর একটা কাজ হোক, সেটা হচ্ছে git add দেওয়ার পরে আমার এখানে যতগুলো ফাইল থাকবে, যদি 1000টা ফাইল থাকে বা 2000টা ফাইল থাকে, সবগুলো ফাইলে আমি অ্যাড করতে যাচ্ছি। তখন আমি git add একসাথে অ্যাড হওয়ার জন্য এরপরে হ্যাঁ, তারপরে স্পেস দিব, দেওয়ার পর একটা ডট দিব, ডট দেওয়ার পর কি দিব? এন্টার দিব। বুঝতে পেরেছেন?
জি ভাইয়া, তাহলে সবগুলো একসাথে অ্যাড হয়ে যাবে। এখন দেখেন এখানে ইউ আনট্র্যাক থেকে কি অবস্থা হয়েছে বলতে দেখেন তো এ লেখা হচ্ছে মানে অ্যাড হয়েছে, এখানে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারতেছেন? এখানে আগে জি ছিল জি ভাইয়া। জি এখন হয়ে গেল এ, মানে মানে অ্যাড হয়ে গেল। আপনাদের অ্যাড করা কাজ শেষ। এখন নেক্সট কাজটা কি? ভালো লাগে। এখন আমাদের এই অ্যাড হয়ে গেল, এখন আমাদেরকে ওই নাম দিতে হবে, গিট কমিট। গিট কমিট এই লাইনটা আমাদেরকে লিখতে হবে। কি লিখতে হবে এখানে? আমাকে লিখতে হবে জিআইটি, গিট COMMIT, গিট কমিট, এরপর একটা স্পেস, এরপর একটা হাইফেন, এরপরে একটা নাম দিতে হবে। কি দিতে হবে? একটা নাম দিতে হবে। এই জন্য আমি নামটাকে বলে মেসেজ, একটা মেসেজ লিখে দিতে হবে। আমি দিলাম এম, মেসেজের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে এম, এম দিলাম। এরপরে আপনি একটা স্পেস দিতে পারেন, নাও দিতে পারেন। আপনি এই জায়গাতে কি লিখতে পারেন? ডাবল কোটেশনের মধ্যে আপনি একটা মেসেজ লিখতে পারেন। আমি লিখলাম হচ্ছে FRIST, ফার্স্ট, COMMIT, ফার্স্ট কমিট। এটা আমাদের প্রথম একটা কমিট, প্রথম একটা কমিট। আমি আবার দিলাম কি, এন্টার দিলাম। এটা কি হয়ে গেল? কমিট হয়ে গেল। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। বোঝেন নাই? দেখছি ভাই। এটা কিন্তু জি চেঞ্জ ভাইয়া। হয়ে বুঝছি গেছে। ভাইয়া। আমাদের কি করতে হবে দেখেন, পরেরটা বলতেছে গিট ব্রাঞ্চ এম মেইন। এটা আপনাকে আপাতত বোঝার দরকার নেই, আপাতত বোঝার দরকার নেই। কেননা হচ্ছে যখন আপনি ব্রাঞ্চ নিয়ে কাজ করবেন তখন আপনার কাছে অনেকগুলো ব্রাঞ্চ থাকবে। তো আপনি কোন ব্রাঞ্চের মধ্যে, সাপোজ এটা আমাদের হচ্ছে এই যে এটা কি নাম, গিটহাব ক্লাস। তো এই ক্লাসের মধ্যে আপনারা যদি 10 জন কাজ করেন, 10 জনে তো 10টা ব্রাঞ্চ থাকবে না? তো আপনি কোন ব্রাঞ্চে জি ঢুকাবেন? এই যে আপনি গিটহাব ক্লাস, তো এই ক্লাসে যদি আপনারা 10 জনে কাজ করতে চান, 10 জন ডেভেলপার এখানে কাজ করতে চান, 10 জন ডেভেলপারের ডাটাগুলো যদি এই জায়গাতে ঢুকাতে চান, তো আপনি যে কাজ করবেন 10 জনের মধ্যে আপনি একজন, আপনি আসলে কার ব্রাঞ্চে ডাটা ঢুকাতে যাচ্ছেন সেই ব্রাঞ্চটা আগে থেকে উল্লেখ করে দিতে হয়। তো আপনি সেই জিনিসটা, আপনি এই জিনিসটা যা আছে হুবহু আপনি লিখে দেন, গিট ব্রাঞ্চ এম মেইন, এটা লিখে দেন, লিখে দিয়ে এন্টার দিলাম। এটা হয়ে গেল। এখন পরের লাইনে আসেন। এখন আপনাকে ওই রাস্তাটা বলে দিতে হবে, আপনাকে ওই রাস্তাটাও বলে দিতে হবে। সেই রাস্তাটা হচ্ছে এই যে এই রাস্তাটা, এই যে github.com/ দেখেন রাস্তাটা দেখেন, এটা একটা ইউআরএল, https মানে http, এরপর github.com মানে গিটহাব সাইটের ভিতরে আনোয়ার হোসেন 4035, এই দেখেন আনোয়ার হোসেন 4035, এটা আমার ইউজার নেম। এই ইউজার নেমের ভিতরে github class.git এই নামে একটা রিপোজিটরি তৈরি করছে, মনে আছে? এই নামের ভিতরে এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে আপনাকে, সেই রাস্তাটা আপনাকে বলে দিতে হবে যে এই রাস্তা দিয়ে তুমি ওই জায়গায় যাবা, এই রাস্তাতে সেই জায়গায় যাবে। আমি এটা ইন্টার দিলাম, এই রাস্তাটা সে পেয়ে গেল। এরপরে আমি লাস্টে দিলাম হচ্ছে, যেহেতু আপনি এই জায়গাতে মেইন দিছিলেন, মনে আছে এটা হচ্ছে মেইন মানে একটা ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম কি মেইন, এই জায়গাতে হয়তো আপনার নামও থাকতে পারতো। তো যেহেতু এখানে প্রথমে এই লাইনটা আপনি দিচ্ছেন, তো আপনি লাস্টের দিকে এই লাইনটা, এই জায়গাতে এই লাইনটাও দেন, গিট পুশ ইউ অরিজিন মেইন, এই লাইনটা আপনি এখানে পেস্ট করে দেন, এন্টার দিলেন। দেখি কি আসে। দেখেন ডাটাগুলো সবগুলো চলে গেছে, ডাটাগুলো সবগুলো চলে গেছে। এখন যদি আমরা এই জায়গাতে আসি, আপনারা বললেন যে এই কোডগুলো হারায় যাবে কিনা, এই কোডগুলো কিন্তু এখনো পর্যন্ত হারায় যায় নাই। কিন্তু যেহেতু পুশ হয়ে গেছে, যেহেতু আপনি সব শেষে যে পুশটা করা শেষ, এখন যদি আপনি রিলোড দেন তখন এখানে এটা পাবেন না। এখন কি কোডগুলো পাইছেন? এই কোডগুলো কিন্তু আপনি এখন আর পাবেন না। এখন কি পাবেন? যেই ফাইলটা আপনি পুশ করছেন সেই ফাইলটা আপনি পাবেন। সেই ফাইলটা কোনটা? এই যে index.html, এই লাইনের মধ্যে যা যা লিখছেন সবগুলো এখানে পাইছেন। বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ ভাইয়া, জি এটা ভাইয়া। ডিরেক্ট আপলোড দেওয়া যায় না এই ফাইলটা এভাবে এত কাহিনী না করে? না, ডিরেক্ট আপলোড কিভাবে দিবেন? অপশন নাই। ও এত কাহিনী মানে আপনি ডেভেলপার হয়েছেন, আপনাকে এইসব কাহিনী মনে হচ্ছে আপনাকে এইভাবে কাজ করতে হবে ভাই। আপনি কমান্ড এই আপনি মানে যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন সেটা আলাদা বিষয়, কিন্তু যদি আপনি সত্যিকারের ডেভেলপার হতে চান আপনাকে কমান্ডের মাধ্যমে সব কাজ করতে হবে, সার্ভারও কাজ করতে হয় এই কমান্ড লাইনের মাধ্যমে।
তো ভয় পাইলে হবে না, এটা জানতেই হবে আপনাকে। ওই যে ইংলিশের মতো আপনি এখন শিখবেন না, ঠিক আছে, আপনার বুঝছি এমনি মুখ দিয়ে বের হয়ে গেছে। তবে একটা জিনিস চিন্তা করে দেখেন, মনে করেন যে আপনার লাইফে এখনো পর্যন্ত কোন জিনিস যদি কঠিন, খুবই একটা জিনিস কঠিন হয়, যে এই জিনিসটা খুবই কঠিন কাজ, সেই জিনিসটা যদি আপনি প্রত্যেকদিন দিনে 4 বার 5 বার করেন বা প্রত্যেকদিন একবার করেন, তাহলে কি ওই কাজটা এক সপ্তাহ পর কঠিন মনে হবে? না ভাইয়া। আপনার কাছে এখন এটা আপাতত খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু এই গিট এমন একটা জিনিস, আপনি দিনে প্রত্যেকদিন 2 বার 3 বার কাজ করবেন, তখন এই যে এই জিনিসগুলো আপনার কাছে কি মনে হবে, পানির মতো সহজ হয়ে যাবে। এটা আপনার মাথার মধ্যে সবকিছু মুখস্থ থাকবে, ইউজ টু হয়ে যাব। প্রত্যেকদিন করবেন। আপনারা বলতেছেন না যে আপনাদের এমন হয় না যে মনে করেন যে আপনি আজকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা, আজকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে আপনার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, আপনার পিসিটা নষ্ট হয়ে গেছে। এখন যদি পিসিটা নষ্ট হয়ে যায়, তাহলে যে অ্যাসাইনমেন্টটা আপনি এক সপ্তাহ যাবত 15 দিন বা 20 দিন যাবত করলেন, সেই অ্যাসাইনমেন্টটা কি আপনি আবার করবেন? হ্যাঁ, আপনাকে আবার করতে হবে, কারণ আপনার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। কারণ আপনি যদি গিট হ্যান্ডেল করতেন, তাহলে আপনি কি করতেন, গিটের মধ্যে পুশ দিয়ে রাখতেন, আপনি পরবর্তী বিভিন্ন জায়গা থেকে গিট থেকে নামাই নিতেন। আমার এরকম একটা কাহিনী করছে, আমি আমার লাস্ট যে কোম্পানিতে জব করতাম, সেখানে আমি একটা আলাদা প্রজেক্টে কাজ করতেছি, সেখানে একাই কাজ করতেছি। তো প্রথমের দিকে গিটটা আমি হ্যান্ডেল করতাম, পরের দিকে আর করি নাই, কারণ আমি মনে করলাম আমি একা একা কাজ করতেছি, থাকুক আমার একা পিছিয়ে থাকুক। এখন গভর্নমেন্টের প্রজেক্ট এটা, আমি মিটিং এ যাব, ওদেরকে দেখাতে, সচিবদেরকে দেখাইতে হবে প্রজেক্টটা। তো রাতের দিকে আমার বস বলতেছিল, ঠিক আছে প্রজেক্ট একটু দেখি কি অবস্থা, কতদূর কি হয়েছে। ল্যাপটপটা ওপেন আর হচ্ছে না। সকালবেলা আমাদের 9টার দিকে মিটিং, রাত 12টার দিকে ল্যাপটপ ওপেন হচ্ছে না, বিকেল 5টার দিকে ওপেন হয়েছে, বাট রাত 12টার দিকে ল্যাপটপ ওপেন হচ্ছে না। এখন বলেন, আমি 1 মাস বা 1.5 মাস যাবত কাজটা করছি, সেই কাজটা এখন ল্যাপটপ ওপেন হচ্ছে না। এটা কি ওই গভর্নমেন্টের সচিব বুঝবে? সে কি আমাকে ছেড়ে দিবে? তখন আপনি, তখন আমি কোন বিপদের মধ্যে পড়ব? আর আমি যদি গিট হ্যান্ডেল করতাম, আমি যদি প্রত্যেক দিনের কাজগুলো আমি গিটে পুশ করতাম, তাহলে কি হইতো, আমার ল্যাপটপ নষ্ট হয়ে যাক সমস্যা তো নাই, এবং বাংলাদেশও নষ্ট হয়ে যাক সমস্যা নাই, এবং আমি মরে যাই কোনো সমস্যা নাই, আমার ব্রাঞ্চে তো জিনিসটা আছে, দুনিয়া উল্টে গেল, কাজটা পাওয়া যাইতো, কাজটা পাওয়া যাবে। ঠিক আছে, গুরুত্ব একবার পুশ দিয়ে রাখলে পরে যদি কোডটা এডিট করি, তাহলে ওটা কি অটোমেটিক এডিট হয়ে যাবে গিটহাবে? আমরা আসতেছি, একটু ওয়েট করেন, আমরা আসতেছি। এখন দেখেন এই একটা লাইন এখানে কি আছে, একটা লাইন এখানে চলে আসে, তাই না? এখন তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই লাইনটাকে আমরা লাইভে দেখি। এটা আমরা লাইভ করবো কিভাবে, যে এই যে আমি একটা প্রজেক্ট তৈরি করলাম গিটহাব ক্লাস, এটাকে যদি আমরা লাইভে দেখাইতে চাই, কিভাবে দেখাবো? আমরা এই জায়গাতে সেটিং এ আসবো, সেটিংস থেকে আপনি একটু নিচের দিকে স্ক্রল করতে থাকেন, নিচের দিকে একটু স্ক্রল করতে থাকেন, দেখবেন যে একটা অপশন পাবেন যে গিটহাব পেজেস। গিটহাব পেজেস এর এই জায়গাতে আপনি ক্লিক করবেন, যে ক্লিক ইট আউট হিয়ার, এখানে আপনি ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে এই যে সোর্স নামে একটা অপশন আছে, সোর্সের এই জায়গাতে দেখেন যে একটা নান লেখা আছে, নান লেখার পরে আপনার মনে আছে কিনা, যখন আপনি পুশ করতেছিলেন তখন আপনি যে মেইন কথাটা লেখা ছিল মনে আছে, ওই যে ব্রাঞ্চের নাম মেইন। তার মানে এখানে অনেকগুলো হয়তো ব্রাঞ্চ থাকতে পারে, কিন্তু আপনি কোন ব্রাঞ্চে পুশ করছেন মনে তো আপনার আছে। তো আমি পুশ করছি মেইন ব্রাঞ্চে, আমি এই জন্য মেইনটাকে সিলেক্ট করলাম, মেইনটাকে সিলেক্ট করে আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে তারা কি করতে, একটা ইউআরএল দিচ্ছে, এই ইউআরএলটা দিচ্ছে। এই ইউআরএলটা আমি আপনাদেরকে মেসেজ মানে এই চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা একটু দেখেন তো এটা ওপেন হয় কিনা। ঠিক আছে ভাইয়া, চ্যাট বক্সে দিচ্ছি, এটা ওপেন হয় কিনা আমি এখানে দেখতেছি, দেখেন কি হয়, এটা ওপেন হবে। এবং আপনি যদি এই অ্যাসাইনমেন্ট গুলো করেন এবং অ্যাসাইনমেন্ট গুলো আমাকে ওপেন হইছে, এই লিংকটা দেন, আপনি এই লিংকটা যাকে দিবেন সেই কাজগুলো পাবেন। আমাদের কিন্তু এই index.html এর ভিতরে কি করে, এই এতটুকু এই h1 ট্যাগটাই শুধু আছে, তাই না? জি জি ভাই, এতটুকুই আছে। এখানে আর index.html টা লেখার প্রয়োজন হয় না, index.html টা লেখার প্রয়োজন হয় না, কারণ সে অটোমেটিক্যালি ইনডেক্সটাকে ডিটেক্ট করে। আর যদি আপনার এখানে হোম থাকতো, আমরা যদি এখানে home.html লিখতাম, তখন কিন্তু আপনি কি করে রাখতে বলেন তো, এখানে আপনাকে home.html টা লেখা দরকার ছিল, এই আমি home.html এগুলো লেখা লাগতো। বাট যেহেতু আমাদের index.html আমরা ফাইলটার নামকরণ করছি, এই জন্য সে ইনডেক্সটা চিনতে পারে, এই জন্য আমার লেখার প্রয়োজন হয় না। বুঝা গেছে? তাহলে এখন থেকে আপনি কি করবেন, অ্যাসাইনমেন্ট হিসাবে আপনি এই লিংকটা
সহকারে এই লাইভ লিংকটা জমা দিবেন। মানে তাহলে আপনাকে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আছে? আপনাকে কি আর ভিডিও করার দরকার আছে? না ভাইয়া। ভাইয়া সেক্ষেত্রে কোডটা দেখবেন না, কোডটা কি দেখা যাবে? কোডের লিংকও আপনি দিবেন। কোডের লিংকটা আপনি কিভাবে দিবেন দেখেন, কোডের লিংক এটা কোথায় আছে? আপনি আমাকে দুইটা লিংকই দিবেন। একটা হচ্ছে লাইভ লিংক, একটা হচ্ছে কি লাইভ লিংক, আরেকটা হচ্ছে যে আপনার এই যে গিটহাবের যে লিংকটা আছে সেই লিংকটা দিবেন। আচ্ছা ভাইয়া, যেখানে যে মানে কোডটা আমার শো করতেছে লাইভ হচ্ছে, এই যে এই ওখানে লিংকটা গিয়ে যদি আমি দেখেন, ওটা হচ্ছে লাইভ লিংক, ওটা হচ্ছে লাইভ লিংক। আপনি এই লিংকটা দিবেন। এই লিংকটা যদি আপনি আমাকে দিয়ে দেন তাহলে আমি এখানে এসে কোডে ঢুকবো, ঢুকে দেখবো কি কি কোড করছে না দেখতে পারবো। বুঝতে পেরেছেন? জি এই ভাইয়া। লিংকটা দিবেন, এই লিংকটা দিবেন, এই যে এই লিংকটা যেটা আপনার প্রজেক্টের নাম GitHub ক্লাস, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর যে লিংকটা আসছে সেই লিংকটাও দিবেন। এই লিংকটা দিলে আমি কোড দেখতে পারবো। আর এটা লাইভ লিংক, যে লিংকটা দিলে আমরা লাইভ আর দেখতে পারবো, আমাদের ওই যে আর দেখতে হবে না, যে স্ক্রিনশট দিতে হবে না। বুঝতে পেরেছেন? ভাইয়া কোড লিংক দিলে কি আপনি কোড ডিলিট করতে পারবেন? মানে যাকে দিব আমি সে delete কি করতে ঢুকে পারবো। এডিট করতে পারবে নাকি? আমি কেন করতে পারবো? করতে পারবো। একটা জিনিস ও। দেখেন, আমরা আসতেছি দেখেন। এখন আপনি যেটা Just বলতে, দেখতে পারবে। আপনি যেটা বুঝতে চাচ্ছেন সেটা দেখেন, যে আমি প্রথমে একটা h1 ট্যাগ লিখলাম, লিখে পুশ। পাশে পেনের অপশন দেখলাম তো সেই জন্য। আচ্ছা দেখেন, আমি যেটা করলাম সেটা হচ্ছে দেখেন, আমি আরেকটা ফাইল তৈরি করব। আমি আরেকটা ফাইল, এই ফাইল তৈরি করি। আমি কাজ করলাম, করে এটা পুশ করলাম, এটা লাইভ করছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগ লিখতে হবে, আরো কিছু ট্যাগ লিখলাম, লিখতে হতে পারে না? লিখলাম। এখন এই জিনিসটা কি এখন আমরা এই গিটে পাবো? এই লাইভে কি পাবো? এটা লাইভে তো পাবোই না। আমাদের এই যে index.html এখানেও পাবো না। এই প্যারাগ্রাফ ট্যাগ কি আসছে এখনো? আসে না ভাইয়া। আসে নাই। এটা দেওয়ার জন্য আপনাকে ওই যে বললাম দুইটা সেকশন, উপরের লাইনগুলো নতুন যখন তৈরি করবে তখন কয়টা কমান্ড লিখতে হয়, আর নিচের লাইনগুলো লেখার জন্য আপনাকে কয়টা কমান্ড দিতে হয়। এখন এই যে নিচের লাইন মানে প্রথমবার আপনাকে অনেকগুলো কমান্ড দিতে হয়েছে না? কারণ আপনাকে পরিচয় পর্ব করতে হয়েছে, বিভিন্ন কিছু করতে হয়েছে, তাই না? যেমন জি প্রথমবার ভাইয়া। কিন্তু আমি সবার সাথে পরিচয় হয়েছিলাম। এখন আর কি প্রত্যেকদিন পরিচয় হই? তা তো আর হই না। তো এখন আর সবগুলো লাইন কোড লিখতে হবে না। এখন আমি এখানে লিখবো হচ্ছে git add ডট। আমি প্রথমে কি করব? গিট অ্যাড করব। মানে যতগুলো ফাইলে আমি নতুন নতুন কাজ করতে সবগুলো ফাইল আমি অ্যাড করব গিটের মধ্যে। এরপর আমি করতে হবে গিট COMMIT গিট কমিট। একটা কমিট আপনাকে করতে হবে -m, এরপর স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমি লিখলাম হচ্ছে সেকেন্ড COMM। আপনি এই মেসেজটা আপনি ইচ্ছা মতো দেন, আপনার নাম দেন, যা ইচ্ছা দেন, বাট মিনিংফুল হলে ভালো হয়, তত পরবর্তীতে আপনি বুঝতে পারেন। ইন্টার দেন, তাহলে কমিট হয়ে গেল। আমি দিলাম হচ্ছে গিট PUS গিট পুশ অরিজিন MAI মেইন বা গিট পুশ। শুধু যদি গিট পুশ দেন, শুধু গিট পুশ দিলেন, তার মানে গিট পুশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? গিট পুশ হয়ে গেছে। এখন যদি আপনি এই জায়গাতে আমার গিটহাবে আসেন, আপনি আগে আপনার কোড দেখেন যে কোডটা চেঞ্জ হয়েছে কিনা। প্যারাগ্রাফ ট্যাগটা আসছে, আসছে জি ভাই আছে। প্যারাগ্রাফ ট্যাগটা আসছে। এখন আমাদের লাইভ যে লিংকটা ছিল সেই লাইভ লিংকটাতে ইন্টারনেট ক্লিক করেন, আসে নাই না? একটু রিলোড দেন, একটু রিলোড দেন, একটু সময় লাগবে। ওখানে আসছে তো এখানেও আসবে, টাইম লাগে। একটু টাইম লাগে। হ্যাঁ, একটু টাইম লাগবে, বাট সেটা আসবে। আমার ফ্লোটা কি আপনার বুঝতে পারতেছেন? একটু সময় লাগবে, এটা আসবে, বাট আপনি তো ব্যাপারটা বুঝতে পারতেছেন। জি ভাইয়া বুঝছি। তাহলে প্রথমবার কিন্তু আপনাকে অনেকগুলো হয়তো লাইন কমান্ড লিখতে হচ্ছে, বাট পরের বার কিন্তু আর লেখার প্রয়োজন নেই। পরের বার কয়টা লাইন লিখতে হচ্ছে বলেন তো? 3টা। কি কি? গিট অ্যাড, গিট অ্যাড, গিট কমিট আর গিট আর পুশ। গিট পুশ। খুব কঠিন জিনিস। আর এই না ভাইয়া। না ভাইয়া, লিঙ্কগুলো তো তারা লিখেই দিচ্ছে, আপনি শুধু তো কপি করে কোথাও লিখে দিতেন। কিন্তু কপি করে কোথাও লিখে রাখতেন তাহলে তো আপনার সমস্যা হতো না, হতো? না ভাই, না আপনি ভাই। এক্সটার্নাল করে সেভ রাখলেই হবে। ভাই ইয়া করছে এখানে আমার কম্পিউটার থেকে, তো আমি অনেকগুলো ডেটা এখানে ইয়া করবো, ইনপুট দিব, যেমন ইমেজ হইতে পারে বা যে কোনো ভিডিও হইতে পারে। তাহলে এই ভিডিওগুলো ইমেজগুলো কি এখানে ভাই শো করবে? অবশ্যই শো করবে, অবশ্যই শো করবে, সব শো করবে। আপনি সবগুলোতে প্র্যাকটিস করবেন। দেখেন আমি যেটা বোঝাচ্ছি সব তো শো করবেই। আমরা জিনিস খেয়াল করে দেখি, দেখেন আপনি এই যে এখানে কি লেখা আছে বলেন তো? সেকেন্ড কমিট। তার মানে আপনি লাস্টে যে কমিটটা দিলেন এই কমিটটা দেখেন, ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন
এই যে সেকেন্ড কমিটে দেখেন এখানে প্লাস সাইন দেওয়া আছে, প্লাসের মধ্যে এই লাইনটা দেওয়া আছে। এই লাইনটা দেখে কি আপনি বুঝতে পারতেছেন না কিছুই যে এই লাইনটাই হচ্ছে নতুন লাইন অ্যাড হয়েছে? জি ভাই বুঝা যাচ্ছে ভাই। হ্যাঁ বুঝতে পারছি। দেখে বোঝা যাচ্ছে না যে এই লাইনটা নতুন লাইনটা অ্যাড হয়েছে? এবং দেখেন এখানে বলতেছে শুইং ওয়ান চেঞ্জেস ফাইল, মানে একটা ফাইলে আপনি চেঞ্জ করতেন সেটাও সে বলে দিচ্ছে। ওয়ান চেঞ্জেস ফাইল, আপনি একটা ফাইলে চেঞ্জ করছেন, সেই ফাইলের নাম কি index.html। এই ফাইলে আপনি একটা, মানে এই একটা ফাইলে আপনি চেঞ্জ করছেন, সেই কথাও সে এখানে কিন্তু বলে দিচ্ছে। আপনি এখনো আবার দেখেন, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে h1 ট্যাগটা না, এই লাস্টে যে p ট্যাগটা দিলাম, আমাদের মনে করি এই কোডটা ভুল হয়ে গেছে, এই কোডটা কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি কোডটা উঠাই দিলাম, শুধু আমি h1 ট্যাগটা রাখলাম, সেভ দিলাম। আমি আবার এটা কাজ করি, সেটা আমি এটা যাবে। আচ্ছা দেখেন আমি আবার কি করব, git add দিলাম, তারপরে কি করব, git commit -m, মানে মেসেজ, একটা মেসেজ লিখবো, মেসেজটার নাম মনে করেন যে হচ্ছে থার্ড থার্ড চেঞ্জ, এন্টার দিলাম। এরপর আমি কি দিলাম, git push দিলাম, দেখেন git push দিলাম। আচ্ছা পুশ হয়ে গেল, এখন আমরা একটু রিলোড দেই। রিলোড দিয়ে যদি আমরা এই যে প্রজেক্টে আসি, প্রজেক্টে আসার পর কি দেখবো, দেখেন এই যে থার্ড চেঞ্জেস 19 মিনিট অ্যাগো, মানে 19 মিনিট আগে কি করছে, 19 সেকেন্ড অ্যাগো, মানে 19 সেকেন্ড আগেও এই থার্ড চেঞ্জটা হয়েছে। এখানে কি লেখা দেখেন তো, 3টা কমিট। এখনো পর্যন্ত আপনার এই প্রজেক্টে কয়টা কমিট করছেন? 3টা কমিট। 3টা কমিট, সেই 3টা কমিট এখানে শো করতেছে। আপনি 3টা কমিটে যদি ক্লিক করেন, দেখেন এখানে এই যে 3টা কমিট আপনি করছেন, এখানে থার্ড চেঞ্জ এটা সবার শেষে করছেন, এই সেকেন্ড চেঞ্জ আগেরটা করছেন, প্রথমটা এটা করছেন, তাই না? আমি কি আপনাদেরকে বলছিলাম যে যদি আমি থার্ড চেঞ্জের যে কোডটা করছি, এই কোডটা মনে করেন ভুল করে করছি, আমি ভুল করে করেই ফেলাইছি, আমি কি করার আছে, তাই না? আমাকে কি করতে হবে, আগেরটাতে যাইতে হবে। আগেরটাতে যদি আপনি যাইতে চান তাহলে আপনি এই সেকেন্ড কমিট নাকি, জি ভাই। তাহলে এই কোডগুলো আপনি কোথায় পাবেন? আপনি যদি এই জায়গাতে আসেন, এই যে index.html, এখানে তো আপনি দেখেন যে লাস্টের ওই p ট্যাগটা কিন্তু আর নাই, আছে? নাই ভাই। এখানে তো নাই, কিন্তু আপনি চাচ্ছেন যে এটা তো দরকার, আমার p ট্যাগটা রিমুভ করছি বা ভুল করছি, আমার দরকার। তো আপনি এই যে থার্ড চেঞ্জ এই কমিট এখানে আসেন, আসার পর আপনি এই সেকেন্ড চেঞ্জ এটা তো নেবেন নাকি? জি ভাই। এটা যদি নিতে চান তাহলে এই পাশে দেখেন এখানে একটা ব্রাউজ নামে একটা অপশন আছে, ব্রাউজ, এটাতে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখবেন এই index.html আসেন, এখানে আপনি পাচ্ছেন, ঠিক ওই আগেরটা পেয়ে যাচ্ছেন। বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। তার মানে ভাই, আপনি বুঝছি ভাই। সবগুলা কিন্তু ট্র্যাক করা যাচ্ছে, সব কিছু কিন্তু ট্র্যাক করা যাচ্ছে। আপনি ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, বলেন। যেমন আমরা প্রথমে কাজ করছি ওয়ার্ক ডিরেক্টরিতে, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করার সময় ছবি, ইমেজ অনেক কিছুই দিয়ে থাকি। তো তখন আমরা যদি এটা পুশ করার পর সাপোজ আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেল, আমি আরেকটা ল্যাপটপ থেকে সবকিছু ওপেন করলাম, বা আমার ওয়ার্ক ডিরেক্টরি ফাইলটা ডিলিট হয়ে গেল সাপোজ কোনো কারণে, আমরা কি ওই ইয়েতে কোনো চেঞ্জ হবে? সেক্ষেত্রে আমার কি ছবিগুলো চলে যাবে, এমন কিছু হবে? ছবি না, শুনে নাই বলি, ওটা তো আপনার তো এই জায়গাতে আছে, এবং এই জায়গা থেকে আপনাকে নামাইতে হবে, এই জায়গা থেকে আপনাকে নামাইতে হবে। সেটা যদিও আমরা আজকে বলি না, তারপর আপনাকে দেখাই যে এই জায়গা থেকে আসবেন, এই জায়গাতে আপনি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড জিপ, আপনি গিটহাবে লগ ইন করলেন, লগ ইন করে আপনি এই প্রজেক্টে আসলেন, আসার পর এখান থেকে ফাইলটা ডাউনলোড করে আপনি আবার কম্পিউটারে তো নিয়ে গেলেন। বাট এটা তো ভাইয়া ওই যে ভাই আমার একটা প্রশ্ন ছিল যে কোডের সাথে সাথে ভিডিও আর হলো ইমেজ গুলো কি আপলোড হয়ে যাবে এটার ভিতরে? ভাই সব হবে, ভিডিও আপলোড কি ওরা কি প্রজেক্টের বাইরে? ও এখন এটাই উনি বলছিল, সেটাই। সবই সম্ভব। উনি বলতেছে যে যদি আমার ল্যাপটপ নষ্ট হয়ে যায় তাহলে আমার লোকাল কম্পিউটার তার কোডগুলো নাই, লোকাল জি ভাইয়া। কম্পিউটার কোডগুলো নাই, কারণ আমার কম্পিউটার তো নষ্ট হয়ে গেছে। তো আপনি আবার কোডগুলো পাবেন কই? তো আপনি আমাকে কি করতে হবে, এই গিটহাবে লগ ইন করেন, লগ ইন করে এখান থেকে জিপ করে ফাইলটা নামায় নিতে পারেন, অথবা আরেকটা পদ্ধতি আছে কমান্ডের মাধ্যমে, সেটা আমরা এখনো দেখাই না। গিট পুলের মাধ্যমে, গিট ফেচ আছে, অনেক কিছু আছে, বাট আমি আপাতত দেখাতে চাচ্ছি না, মাথা গ্রুপের দরকার নেই, আপাতত এতগুলো নিয়ে কাজ করে। আমি যেটা আসতে চাচ্ছিলাম সেটা দেখেন, যে আমরা এই জায়গায় থার্ড চেঞ্জ আসতাম, থার্ড চেঞ্জে ক্লিক করেন, পুরো দেখবেন যে এই জায়গায় দেখেন যে মাইনাস, তার মানে এই লাইনটা কি করছে, আমরা থার্ড চেঞ্জে ডিলিট করছি। বুঝতে পেরেছেন?
জি ভাইয়া। আমরা কি জি বুঝতে ভাইয়া। পারছি কোন জায়গা থেকে কি করা যাচ্ছে? সবই কিন্তু এখানে ট্র্যাকেবল। সবকিছুই আপনি করতে পারবেন, কোনো কিছু নষ্ট হবে না। আপনি ভুল করে কিছু করলেও কিছু সমস্যা নাই, সবকিছু এরা কি করে, ট্র্যাক করে। আমার কথা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? আচ্ছা জি ভাই, ভাইয়া। আমি যদি চাই যে আগের কাজগুলা যেটা আমি করছি এটা কোনো ডিলিট করতে হবে, বা বর্তমান যেটা করছি সেটা ডিলিট করতে হবে, তাহলে করতে পারবো ঠিক গিটহাব আছে। দিয়ে, আপনি গিটহাবের যদি ভিতরে? এই জায়গা থেকে আপনি ডিলিট করতে চান, যদি ডিলিট করতে চান, দেখেন এই জায়গা থেকে যদি আপনি ডিলিট করতে চান, এই যে রিপোজিটরিতে ক্লিক করলে আপনার সবগুলা রিপোজিটরি শো করবে। আসলে রিপোজিটরি আমার এখানে 28 মানে 28টা রিপোজিটরি আছে, 28টা এখানে কিন্তু বলে দেওয়া আছে। তো আমরা কেবল তৈরি করছিলাম কোনটা, গিটহাব ক্লাস, এটা না? জি গিটহাব ভাইয়া। ক্লাস এই রিপোজিটরি তৈরি করছিলাম, আমি চাচ্ছি ডিলিট করবেন। এখানে কি করবেন, ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনি সেটিংসে আসেন। সেটিংসে আসার পর নিচের দিকে আসেন। আসার পরে দেখবেন এখানে বলতেছে ডেঞ্জার জোন, ডেঞ্জার মানে বিপজ্জনক একটা জায়গা। এখান থেকে যাচ্ছেন ডিলিট দিস রিপোজিটরি। আপনি এখানে ডিলিট দিস রিপোজিটরি ক্লিক করতে পারেন। এই জায়গাতে যেটা করতে হবে, আপনাকে এই জিনিসটা টাইপ করতে বলতেছে কনফার্ম হওয়ার জন্য যে আপনি এটাই ডিলিট করবেন কিনা। এখানে যখনই আপনি এই জিনিসটা আপনি কপি করে দিলেন, তখন এটা বলতেছে আই আন্ডারস্ট্যান্ড। তারপর আপনি ডিলিট করতে দিবে, ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। সন্দেহ হচ্ছে? ক্লিক করে দিলাম। এই জিনিসটা তো খুবই সিম্পল মনে হচ্ছে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ডিলিট হয়ে গেছে। বলো হ্যাঁ না। এখন সামনের দিনে যে অ্যাসাইনমেন্টটা দিবেন, সেই অ্যাসাইনমেন্টটা কিভাবে দিতে হবে বুঝতে পেরেছেন? গিটহাবের জি মাধ্যমে। ভাইয়া। গিটহাবের ভাইয়া সামনের জন্য দুইটা লিংক সামনের জন্য কি ছিল ভাইয়া, বলেন। প্রশ্নটা হলো কি যে আমি কোড করলাম, কোড করার পর আমি আমার কম্পিউটারটাকে অফ করে ফেললাম, অফ করার পর আবার অন করলাম, অন করার পরে আবারও যে কমিট চেঞ্জ আর দুই তিনটা আবার যে কোড পরে যে চেঞ্জ করছি ওইটা করলে লিখলেই হবে নাকি আবার পুরো কোড করতে হবে এখানে? আপনি এই জায়গাতে দেখতে পারেন একটা জিনিস, দেখেন আমি দেখাই নাই কিন্তু আপনি এই জায়গা থেকে লিখতে পারেন গিট STATUS স্ট্যাটাস। আপনি কোন স্ট্যাটাসে আছেন সেটা এখানে বলে দিবেন। আপনি তো জানেন যে কোন স্ট্যাটাসে কোন স্টেজের পর কোন স্টেজে যাইতে হয়, তাই না? এটা তো আপনি জানেন। আপনি কি গিট জি। অ্যাড করার আগে গিট কমিট করেন নাকি গিট কি করেন, অ্যাড করেন? তাহলে আপনি এখানে যখনই গিট স্ট্যাটাস দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এখন কোন স্টেজে আছেন, তারপরে স্টেজ শুরু করবেন। ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা নরমালি কাহিনী গেলাম, কিন্তু সমস্যা হচ্ছে, এটা সমস্যা কিন্তু আপনাদের এটা করতে গেলে আমি যেভাবে করলাম এটা কিন্তু এভাবে হবে না। আপনারা নতুন নতুন যারা গিট ইনস্টল নিয়ে কাজ করবেন তারা কিন্তু প্রবলেমে পড়বেন। সেই প্রবলেমগুলো আমি একটু আগে থেকেই বলে দিই। যেমন git config git config / সাপোজ হচ্ছে লিস্ট। এখানে যেটা কাহিনী হচ্ছে গিটের একটা ইউজার নেম ইমেইল, আমার দেখেন এখানে ইউজার নেম বলে দিচ্ছে যে আমার ইউজার ডট ইমেইল, আমার ইউজার ইমেইলটা হচ্ছে এটা, আর আমার ইউজার নেমটা হচ্ছে আনোয়ার হোসাইন। আমি কি লিখলাম যে গিট কনফিগ লিস্ট, মানে আমার কনফিগারেশনটা দেখতে চাচ্ছিলাম যে আমি কি কি নামে আমার এর তৈরি করছি, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো সেটা দেখা যাচ্ছে ভালো কথা, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনারা যখনই প্রথমে এটা নিয়ে কাজ করবেন তখন যেটা প্রবলেম করবেন সেটা হচ্ছে যেহেতু আপনারা নতুন ভাবে গিট তৈরি, মানে নতুন কাজ, আমি এটা গিট রেগুলার করি, তো এই জন্য আমার এখানে কোনো ইরর বা কোনো প্রবলেম হচ্ছে না, বাট আপনাদের ক্ষেত্রে প্রবলেম হবে। বোঝেন নাই না? কেন ভাইয়া আপনার প্রবলেম হয় না, আমাদের প্রবলেম হবে কেন? কারণ আমি তো রেগুলার এই গিট নিয়ে কাজ করি। প্রথমবার কিছু কনফিগারেশন করতে হয়, একটু আমি আবার দেখাচ্ছি। আমি আবার মানে নিউ পিসি তে কনফিগারেশন করতে হয়। দেখেন আমরা এতক্ষণ অনেক কথা বলছি, একটু রিভিশন হয়ে যায়, আবার দেখানো হয়ে যায় আরেকবার। হ্যাঁ, আমরা কি একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে, মনে করেন যে হচ্ছে GitHub 2 দিলাম, GitHub 2, এটা আমার ওয়ার্ক ডিরেক্টরি, তাই না? আমি নামটা কপি করলাম,
কপি করার পরে আমি এই নামে কি করতেছি একটা বলো তো আমাদের এখন নেক্সট কাজ। আপনি একটু প্রসেসটা বোঝেন, যারা বিগিনার আমি যেভাবে যেভাবে বলতেছি আপনি সেইভাবে ফলো করবেন, আগে পরে কইরেন না। আপনি যখন বুঝবেন তখন আপনি আগে পরে করেন। বাট যারা বিগিনার তাদের কথা বলছি। আমি কি করলাম, আপনি কম্পিউটারটা ওপেন করলেন, মানে আপনি একটা প্রজেক্ট, যেহেতু আমি আজকে আপনাকে একটা প্রজেক্ট দিব, তার মানে এই প্রজেক্টে আপনি কাজ করবেন। তো কাজ করার জন্য আপনি প্রথমে কাজটাকে কম্পিউটারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি প্রত্যেকদিন যেখানে কাজ করেন সেখানে একটা কি করবেন, একটা ফোল্ডার তৈরি করবেন। সেটাকে বলতে আমরা ওয়ার্ক ডিরেক্টরি। সেই ফোল্ডারের নাম দিচ্ছি কি আমরা GitHub 2। এই নামটাই আমি কপি করবো, এই নামে আমি একটা কি করব, রিপোজিটরি তৈরি করব। এই নামটা কপি করলাম, কপি করার পর আমার GitHub আসবো, এই জায়গাতে আসবো। এই জায়গাতে আসার পর আমি এই যে প্লাস বাটন আমার কি করব, GitHub আগে প্রথমে লগ ইন করতে হবে। প্রথমে আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে GitHubটা তৈরি করছেন সেখানে আপনি আসার পর লগ ইন করতে হবে। নাকি লগ ইন করবেন, তারপর দেখবেন যে এইরকম একটা অপশন পাচ্ছেন। এখানে আসার পর আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে বলবে যে নিউ রিপোজিটরি আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাতে আপনি ওই রিপোজিটরির নামটা দিবেন। এখানে বলবে GitHub 2 ইজ অ্যাভেলেবল, মানে এই নামের রিপোজিটরি আর কেউ এর আগে আপনি তৈরি করেন না, মানে আপনার অ্যাকাউন্টে এই নামের এই রিপোজিটরি তৈরি করা নাই। সো এটা অ্যাভেলেবল, আপনি তৈরি করতে পারেন। এরপরে পাবলিক থাকুক, এরপরে আমি ক্রিয়েট রিপোজিটরি দিলাম। এরপরে তারা কিছু কোড আমাকে দিচ্ছে, এটা থাক, আপাতত থাকুক। আপনার এখন কাজ কি, আপনার এই ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করতে হবে। কোডটা ওপেন করে আপনি যে ফাইলটা তৈরি করছেন সেটা আনতে হবে না, ওপেন ফোল্ডার থেকে কোনটা নিয়ে আসবেন, GitHub 2। এটা সিলেক্ট করলাম, সিলেক্টে চলে আসলো, এটা নতুন প্রজেক্ট চলে আসলো, তাই না? এখানে আসার পরে এখানে তো এখনো পর্যন্ত কিছু নাই, কোনো ফাইল ফোল্ডার কিছু নাই। আপনি একটা ফাইল তৈরি করেন, নাম দিলে হচ্ছে index.html, অথবা আমরা একটা কাজ করি home.html দেই, আমি home.html দিলাম। দেওয়ার পর আমি এই জায়গাতে একটা নতুন HTML ফাইল নিয়ে আসলাম। এখানে আমি একটা হেডিং ট্যাগ দিলাম, দিয়ে আমি লিখলাম হচ্ছে টেস্ট GitHub দিলাম। এখন আমার কাজটা হচ্ছে এই কোডটা আমাকে GitHub-এ পার করতে হবে, পুশ করতে হবে। তো আমার কি করতে হবে, প্রথমে টার্মিনালে আসতে হবে, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল আসার পরে আমাকে কি করতে হবে, প্রথমে আমরা তো নতুন রিপোজিটরি তৈরি করছি, তো ওই রিপোজিটরি তো এ তো চিনে তার কাছে তো নতুন, এই জন্য তার সাথে আগে কি করতে হবে, সালাম টালাম করতে হবে। এই জন্য আমি লিখলাম git init মানে হচ্ছে ইনিশিয়ালাইজ করা। git init দিলাম। git init দিলে এখানে নতুন একটা ফোল্ডার তৈরি হবে, এই যে .git নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে। এরপর আমার কি করতে হবে, git init করলাম। git init করার পরে আমাকে যেটা করতে হবে, গ্লোবালি আমার ইউজার নেম এবং ইমেল সেট করতে হবে। আমার ইউজার নেম এবং কি করতে হবে, এর আগের বার কিন্তু আমি এটা দেখাই নাই, বাট কারণ আমারটাতে প্রবলেম হবে না, কিন্তু আপনারটাতে আমার আগের প্রসেস ফলো করলে প্রবলেম হবে। এখন প্রবলেমটা দেখেন, আপনার আগের প্রবলেমটা কোথায় হতো, যখন আপনি কমিট করতে যাবেন তখনই প্রবলেম ফেস করতেন। আপনাকে আগে কনফিগারেশন করতে হবে। আপনি যে মানে তৈরি করতেছেন, আপনার একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড, একটা হচ্ছে ইমেইল দিতে হবে, একটা ইউজার নেম এবং একটা ইমেইল আপনাকে দিতে হবে। তো আমার এটা ইউজার নেম এবং ইমেইলটা আপনি দুই ভাবে দিতে পারেন, একটা হচ্ছে গ্লোবালি দিতে পারেন, আর একটা হচ্ছে প্রজেক্ট বেসিসে দিতে পারেন। গ্লোবালি আর প্রজেক্ট বেসিস, দুইটার তফাৎ কি? হ্যাঁ সেটাই আসতেছি। গ্লোবালি মানে হচ্ছে আপনি মনে করেন যে আজকে একটা প্রজেক্ট, এই রিপোজিটরি তৈরি করলেন, একটা প্রজেক্ট তৈরি করলেন, কালকে আপনি আবার একটা নতুন করবেন। তো প্রত্যেকটার জন্য যদি আপনি প্রত্যেকটার জন্য কনফিগারেশন চেঞ্জ করেন, তাহলে আপনি সেটাকে বলতেছি আমরা ওই প্রজেক্ট ওয়াইজ কনফিগারেশন। আর যদি মনে করেন যে না, আমি একবারই সেট করলাম, আমার ইউজার নেম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আমি একবারই সেট করব, সারা জীবন যত আমার কম্পিউটার থেকে আমি গিট তৈরি করব, মানে এই কাজগুলো করব, একই যেন ইউজার নেম থাকে, তাহলে সেটাকে আমরা বলতেছি গ্লোবালি। তো আপনারা দেখেন এটা আমরা সেট করতে পারি কিভাবে, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। দেখা দেন একটু। প্রথমত দেখেন, git
CONFIG git config। আচ্ছা আমি একটা git config -list লিস্টটা দেখি, তাহলে দেখতে পাবো ব্যাপারটা। আচ্ছা স্পেলিংটা আচ্ছা আমরা প্রথম থেকে আসি, git এরপর CONFIG git config। git config যদি করেন, যদি আপনি এই কনফিগারেশন কিভাবে করবেন, গ্লোবালি করবেন না প্রজেক্ট ওয়াইজ করবেন? যদি গ্লোবালি করেন তাহলে আপনাকে লিখতে হবে এখানে স্পেস দিয়ে হাইফেন লিখবেন গ্লোবাল, GLOBAL গ্লোবাল। গ্লোবাল লেখার পরে স্পেস দিবেন। প্রথমে আপনাকে সেট করতে হবে ইউজার নেম, user.name নেম, ইউজার নেম ইকুয়াল আপনাকে কোটেশন দেন, আপনাকে এখানে ইউজার নেম দিতে হবে, সাপোজ ANWR আনোয়ার, HOSSIN হোসাইন বা কিছু একটা দিলেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আবার যদি মনে করেন যে না আমি হচ্ছে গ্লোবালি দিব না, আমার শুধু এই প্রজেক্টের জন্য আমি হচ্ছে চাচ্ছি, তাহলে আপনি এখানে কি দিবেন, এই হচ্ছে এটা উঠাই দিবেন, গ্লোবালটা উঠাই দিবেন। বুঝেন নাই? ভাই আপনি তো বলছেন ইমেল দেওয়া লাগবে, ইমেল তো দিলেন না। আমরা একটা দিলাম, আপনাকে দুইটা জিনিস দিতে হবে, কনফিগারেশন জন্য করে দিতে হবে। একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে ইমেইল। তো আপনি এরকম ইউজার নেম দিলেন, ইউজার নেমটা দিলেন, দেওয়ার পরে আপনি আবার ইন্টার দিবেন, দেওয়ার পরে কি করবেন, ইন্টার দিবেন। এরপর আপনাকে আবার একটা লাইন লিখতে হবে, git config config স্পেস হাইফেন GLOBAL গ্লোবাল স্পেস এরপর user.eml ইমেইল ইকুয়াল কোটেশন, এর ভিতরে আপনি লিখলেন যে anwar@gmail.com, আপনি ইন্টার দিলেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই গিট ইনিট গ্লোবালের আগে দুইটা হাইফেন হবে না? হ্যাঁ তিনটা, একটা ভুল হয়েছে, তিনটা দুটা হবে, সরি দুইটা। তাহলে আপনি কি করতেছেন, একটু মাস্ক আমরা আগেরটা যেভাবে করলাম তার থেকে পার্থক্য কোন জায়গাতে হইলো, যে আপনি যদি প্রথমবার করতেছেন আপনাকে প্রথমে গিট ইনিট করার পরে আপনি এভাবে গ্লোবালি আগে সেট করে নেবেন, আপনার ইউজার নেম এবং আপনার ইমেলটা এই দুইটা লাইন সেট করে নেবেন। না হলে আপনি আমার আগেরটা যদি ফলো করেন তাহলে ওই যখনই কমিট করতে যাবেন তখনই আপনাকে ইরর দিবে এবং বলবে যে আপনি এই দুইটা লাইনই আমাকে দিতে বলতে হবে, তখন আপনাকে এই দুটো লাইনই দিতে বলবে। বাট সেটা যেন আপনি ওখানে ওটা যেন প্রবলেমের মধ্যে না পড়ে, আমি বললাম আপনি আগেই দিয়ে নিতে পারেন, আপনি আগেই এভাবে সেট করে নিতে পারেন। কথা বোঝা গেছে? জি ভাই বুঝতে পারছি। এখন আপনি অ্যাজ ইউজার কি করবেন, git COMMIT git commit -m, আপনি মনে করেন যে টেস্ট। একটা কোশ্চেন ছিল আর কি, একটু যদি আগে বাড়ার আগে যদি শুনতেন। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ বলতে চাচ্ছিলাম, মনে করেন আপনি বলেন যে যদি গ্লোবাল দেই তাহলে আর আমার বারবার আর কি নতুন প্রজেক্ট করলে আর নতুন করে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হচ্ছে না। আমি যদি ল্যাপটপ অথবা পিসি চেঞ্জ করি তখন আবার নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। ল্যাপটপ যদি চেঞ্জ করেন? জি হ্যাঁ ল্যাপটপ চেঞ্জ করতে দিতে হবে। মানে ল্যাপটপ চেঞ্জ না করলে আর দেওয়া লাগতেছে না, এই তো? আর দিতে হবে না, রাইট। কারণ হচ্ছে আপনি তো গিটটা ইনস্টল করছেন আপনার কম্পিউটারে, তো আপনি তো এই কনফিগারেশন করতেছেন আপনার কম্পিউটারে করতেছেন, তো অন্য একটা কম্পিউটারে কনফিগার বুঝবে কিভাবে? তাহলে গিট কমিট করলাম, এবার গিট করব হচ্ছে গিট পুশ। ও এটা আমরা প্রথমবার করতেছি না, প্রথমবার করতে গেলে তো অনেকগুলো লাইন লিখতে হয় না? জি ভাই। গিট অ্যাড করতে হবে, সব জিনিস তো লিখতে হবে নাকি? গিট অ্যাড এরকম কিছু লিখতে হবে না আপনাকে? গিট অ্যাড করলাম, তারপর হচ্ছে git commit -m স্পেস কিছু একটা দিলাম, এরপরে কি ভাইয়া গিট কমিট উপরে আরেকবার লিখছেন তো? গিট তো কমিট আগে করে লাভ নেই, আপনাকে গিটটা অ্যাড করার পরে আপনি কমিটটা করবেন কি, তাই না? আপনাকে তাকে অ্যাড করতে হবে। আপনি উপরে একবার লিখছেন এইজন্য বললাম। অ্যাড করতে ভুলে গেছিলাম। এখন পরপর লাইনগুলো আমরা শুধু এখান থেকে কপি করে নিয়ে এসে বসাই দিলেও কাজ করবে, তাই না? বাট লাইনগুলো তো আমরা মিনিং বুঝতেছি নাকি, কোন লাইনটা কি কাজ করতেছে। আমি শুধু পটাপট নিয়ে আসতেছি আর এখানে দিচ্ছি, শেষ। আচ্ছা আর একটা জিনিস আপনাদের লাগবে, আপনি তাহলে প্রথমে কি করলেন, গিট ইনিট দিলেন, তারপর আপনি কনফিগারেশন করলেন, কনফিগারেশনের পর আবার গিট অ্যাড দিলেন, গিট কমিট করলেন, তারপর যখনই আপনি গিট পুশ করবেন প্রথমবার, আমি বলছি প্রথমবারের কথা, যখনই প্রথমবার আপনি গিট পুশ করবেন
তখন আপনাকে অথেন্টিক চেক করবে, অথেন্টিকেশন চেক করবে যে আপনি আসলে ইউজার ঠিকঠাক কিনা। সেটার জন্য আপনার কম্পিউটারে যে ডিফল্ট যে ব্রাউজার থাকবে, ডিফল্ট গুগল এজ হতে পারে, ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রোম হতে পারে, সেই ফায়ারফক্সে একটা পপ আপ ওপেন হবে, পপ আপ, যে আপনি অথেন্টিক কিনা। আপনি ওখানে ওই যে অথেন্টিক হলে শুধু একটা সিলেক্ট মানে ক্লিক করবেন, মানে আপনাকে চেক করে দেখবে যে আপনি অথেন্টিক কিনা। সেটা যখনই আপনি পুশ করতে আমি যাবেন, মানুষ কিনা। হ্যাঁ না, হ্যাঁ, যখনই আপনি পুশ করতে যাবেন তখনই আপনাকে চেক করবে। সেটা প্রথমবার জীবনে একবারই চেক করবে আপনার ওই কম্পিউটারে, প্রথম জীবনে আপনার ওই একবারই ওটা চেক করতে হবে, এর পরবর্তীতে আর চেক করবেন আপনাকে। জীবনে প্রথমবার যদি আপনি পুশ করতে চান, তাহলে যখনই গিট পুশ দিবেন তখনই আপনার ডিফল্ট ব্রাউজারে একটা পপ আপ আসবে, ওখানে শুধু অথেন্টিকেট ক্লিক করলে এটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আমার মনে হয় যে আর মনে হয় বলার কিছু নাই। এখন আপনারা প্রবলেম করবেন, সেই প্রবলেম গুলো সলভ করার কাজ আপনাদের। এখন যেটা হচ্ছে, সে প্রবলেম গুলো সলভ কিভাবে করবেন আপনারা? প্রবলেম কিন্তু করবেন, এটা শিওর, এটা কিন্তু শিওর, প্রত্যেকটা ব্যাচই পড়ছে, আপনারাও প্রবলেম করবেন। এখন এই প্রবলেম গুলা যদি আপনি আমার কাছে হেল্প নেওয়ার জন্য বসে থাকেন, তাহলে কিন্তু আপনি লসে করবেন। কারণ আপনি আমার হয়তো অ্যাভেলেবল সময় পাবেন না। আর একটা হচ্ছে, সবাই যদি আপনি আমাকে নক করেন, আমি তো আপনাদেরকে একটা কিন্তু হেল্প করার সময় পাবো না। আমি কিন্তু এই জন্যই বলতেছি যে আমি কিন্তু আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয়, এই জন্য কিন্তু আপনাদের জন্য গ্রুপ তৈরি করা হয়েছে। এখানে 6-7টা মানে গ্রুপ তৈরি করা আছে। এখন এই গ্রুপগুলোতে যদি আপনি হেল্প না চান, না নেন, তাহলে সেটা আমার দোষ। আপনার তো সেই মন মানসিকতা থাকতে হবে হেল্প নেওয়ার জন্য। আপনি মনে করতেছেন যে হ্যাঁ ওরা আবার কি পারে, ওরা আবার কি পারে, ওদের কাছে কি হেল্প চাইবে, বা এইসব মন মানসিকতা রাখেন না। আমি জানি যে এই সেক্টরে যারা কাজ করে তাদের মন মানসিকতা একটু বড় হওয়া দরকার, হয়ও, সত্য কথা হয়। আপনি এই কার কাছ থেকে কি হেল্প পাবেন এটা আপনি নিজেও জানেন। এমন একটা ব্যক্তি আছে যে হয়তো অনেক আমার থেকেও বেশি জানে, ঠিক আছে? তো তাই বলে আপনি যদি আমাকে ইগো দেখান যে আমি ক্লাসে মনোযোগ দিব না ইত্যাদি, লাভ কি? আপনি একটা কথাও যদি আপনি আমার কাছ থেকে পজিটিভ নিতে পারেন, সেটা আপনার লাভ। সো গ্রুপগুলোতে যারা আপনার ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে, অবশ্যই বুঝে শুনে করা হয়েছে, তারা মোটামুটি ভালোই পারে। সো ওরা তো টিচার না, আপনাদের সাথে ডিসকাস করে, কারোর সাথে ডিসকাস করলে কোনো একটা কাজ করলে সেই কাজটা অনেক সহজে করা হবে। সো প্রবলেমগুলো আপনারা এই গ্রুপে ডিসকাস করেন এবং সামনের দিন অ্যাসাইনমেন্টটা জমা দিবেন ওই যেভাবে অ্যাজ ইউজার অ্যাসাইনমেন্ট দিবেন সেভাবেই দিবেন। শুধু পার্থক্য কি, হ্যাশট্যাগটা চেঞ্জ হবে। হ্যাশট্যাগটা হবে হচ্ছে WBD4, এটা হলো হ্যাশট্যাগ। আর এখানে আপনি লিংক দিবেন হচ্ছে দুইটা, একটা হচ্ছে গিটহাবের লাইভ লিংক, আর একটা দিবেন হচ্ছে গিটহাবের কোড লিংক। কোডের লিংক। এখন ভাইয়া কন্ট্রোল ইউ দিলেও তো কোড দেখা যায়, কোড লিংকটা দরকার কি? কোড দেখা, সেটা দেখা যায়, কিন্তু আমরা দুভাবে দেখবো। আমি দুটো লিংকই দিলাম। আমরা আচ্ছা ভাই, ঠিক এটা কি আবার দেখাবো যে লাইভ করার জন্য কি করতে হয়? লাইভ করার জন্য যেটা করতে হয়, একবার দেখায় দেন ভাইয়া। এই যে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে দিচ্ছি GitHub to এই প্রজেক্ট। আপনি এটা পাবেন কোথায়? GitHub to যে লেখা আছে এটা কোথায় পাবেন? আপনি এখান থেকে আসেন, আপনি ইওর রিপোজিটরি, আপনার রিপোজিটরিতে খুঁজে দেখেন, আপনি পেয়ে যাবেন। এখানে কতগুলো আছে? রিপোজিটরি 28টা আছে। এটাতে ক্লিক করেন। আগে এটা আমাদের ঢুকতে হবে। ঢোকার পরে এই যে সেটিংসে আসবেন, সেটিংস থেকে আপনি নিচের দিকে যান, দেখবেন যেখানে পেজেস নামে একটা অপশন, GitHub পেজেস। এই জায়গাতে দেখবেন যে চেক ইট আউট হিয়ার, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে সোর্স আছে, সোর্স, এই সোর্সের নাম লেখা আছে, এখানে আপনি দিবেন মেইন, দেওয়ার পরে এখানে সেভ দিবেন। সেভ দিলে ওরা একটা ইউআরএল দিবে, সেভ দিলে ওরা একটা ইউআরএল দিবে, সেই ইউআরএলটা আপনি কি করতে পারেন? রান করতে পারেন। এখন আসতেছে না, এখানে একটা কি দিতে হবে? এটা আমার নাম রাখছে হোম, এই আমি home.html। এখন কিন্তু আর এমনি এমনি আসতেছে না, আমাকে কিন্তু home.html লিখতে হবে, ঠিক আছে? এখন আর এমনি এমনি আসবে, আমার এখানে এখন আসতেছে না, বিকজ একটু সময় লাগে, ঠিক আছে? একটু সময় লাগবে, চলে আসছে home.html, এই যে লেখাটা চলে আসছে। বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতে পারছি। তো এইভাবে করে আপনি অ্যাসাইনমেন্টটা কি দিবেন? আগের সিএসএস গুলা সবগুলা ফলো করেন, কইরে একটু মিনিংফুল একটা অ্যাসাইনমেন্ট দেন, আর একটা সুযোগ নেন, নিয়ে আরেকটু স্টাডি করেন সিএসএস এর উপরে, করে একটা সুন্দর একটা মিনিংফুল একটা ডিজাইন করে নিয়ে আসেন, যেটা একটা হেডার থাকবে, যেটা একটা মাঝখানে স্লাইডের মতো একটা ইমেজ থাকবে, তারপরে নিচের তিনটা কি এরকম ব্লক থাকবে, নিচে একটা ফুটার থাকবে, নিচে তারপরে একটা সাবস্ক্রিপশনের জন্য একটা ইনপুট ফিল থাকবে। এটা একটু সুন্দর মতো ডিজাইন করেন, কইরে সেটা সামনে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেন এই গিটহাবটা ইউজ করে। বুঝা গেছে? ঠিক আছে ভাইয়া। ভাই আগেরটা একটু সুন্দর করে নেব, তাই আগে যেটা করেছি আগেরটা যেটাকে সুন্দর করবে, রাইট?
ওটাকেই সুন্দর করে যত কিছু অ্যাডিশনাল জিনিসপত্র অ্যাড করা যায় সেটা করে সুন্দর করে এখানে অ্যাড করে দিবেন। বুঝতে পেরেছেন? আমি জি নতুন ভাই বুঝতে পারছি। না, কারণটা হচ্ছে GitHub এটা করতে গেলে হয়তো আপনারা অনেকে প্রবলেমে পড়বেন, তো এই প্রবলেম সলভ করবেন না, নতুন অ্যাসাইনমেন্ট করবেন। তো আমি এই জন্য ওই অ্যাসাইনমেন্টটাকে একটু মডিফাই করে সুন্দর করে এই GitHub এ পুশ করবেন। কথা কি ভাই ইয়া করছে আমরা আমরা যারা অ্যাসাইনমেন্ট দিতে পারিনি ভাই, মানে আজকেরটা তারা কি দুইটাই দিব নাকি একটা দিব? দুইটাই দিতে হবে। অ্যাসাইনমেন্ট তো একটাই, আপনি শুধু GitHub এ দিবেন। যারা আগে করছে সেই অ্যাসাইনমেন্টটা তারা মডিফাই করে নতুন করে দিতে পারে, নতুন করে মডিফাই করে দিতে পারে। আর যারা করে নাই, যারা অ্যাসাইনমেন্ট করেন নাই, তারা নতুন করে অ্যাসাইনমেন্ট করবেন, সেটা গিটে দিবেন, দিয়ে লাইভ করবেন, লাইভ করে এই জায়গাতে পুশ করবেন। আর যারা অ্যাসাইনমেন্ট করছেন তাদের কোডগুলো তো আপনাদের কাছে লোকাল কম্পিউটারে আছে তো নাকি, ওই কোডগুলোকে আপনি রিপোজিটরি ঢুকাই দেন, করে লাইভ করেন, লাইভ করে সেই লিংকটা আপনি আবার নতুন করে পোস্ট করে শেয়ার করবেন। কথা বুঝা গেছে? বুঝতে পারছি ভাই। দেবো? হ্যাঁ, কি করবেন? পোস্ট করার সময় স্ক্রিনশট দেবো ওই পেজে? স্ক্রিনশট দিবেন, তাই আমরা এত কষ্ট GitHub কেন শিখলাম? এত কষ্ট শুধু লিংক দিলে কেমন তারা যারা দেখায় না? প্রেজেন্টের জন্য স্ক্রিনশট নেয় তারা নিয়ে নেন। আমরা লিংকে ক্লিক করে করে দেখবো, সমস্যা নেই। আর আপনি আচ্ছা ঠিক আছে। দেখাইতে চান, পোস্টটাকে সুন্দর করতে চান, একটা স্ক্রিনশট দিতে পারেন, সেটা সমস্যা নাই। আর এটা বাধ্যতামূলক না, আমরা ক্লিক করে দেখতে পারবো। বাট হ্যাঁ, এটা একটা ভালো কথা, স্ক্রিনশটটা দিলে আমরা ওই ক্লিক না করে একটা ভিজুয়াল কিছু একটা দেখতে পারবো। ভাই একটা কোশ্চেন ছিল, এই ক্লাসে জয়েন হয় না, আরিফ ভাই এই ক্লাসে হঠাৎ জয়েন হইছে। ভাইয়া আপনি যে দেখালেন ভিউ টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, ওটা কি শুধু বিএস করে আছে নাকি সব এডিটরে আছে? সব এডিটরে নাই, কিছু কিছু এডিটর তো আছে, সব এডিটরে নেই। তাহলে বিএস কোডটাই মানে ইউজ করা লাগবে মাস্ট বি? না 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 না, দিদি আপনি ভাই, আমি প্রথমেই তো দেখাইলাম ভিএস কোড কেন ইউজ করবেন। আমরা তো বিভিন্ন পদ্ধতি দেখালাম। রাইট ক্লিক করেন, আমি স্ক্রিন দেখা যাচ্ছে, সরি আমি শেয়ার করি না, আবার বন্ধ করেছি। ভাই আমাদের আরিফ ভাই হাসতেছে কেন এত? আচ্ছা, আমাদের কি শুধু ভিএস কোডে আমরা দেখাইছি? আমি কি বললাম বলেন তো এটাতে, যে আমরা এই জায়গা থেকে এই যে আমরা প্রজেক্টে আসলাম, প্রজেক্টে আসার পর এখানে রাইট ক্লিক করলাম, করার পর এখানে git bash here এই কমান্ডের মাধ্যমে আমরা করতে পারি। এই যে এই কমান্ডের মাধ্যমে আমরা, একটু আসুক, দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাই দেখতে পাচ্ছি। জি ভাই দেখা যাচ্ছে। এই যে কমান্ড, এটা কিন্তু গিটেরই একটা কমান্ড লাইন। এই কমান্ড লাইনটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার এই জায়গা থেকে আপনি এই জায়গাতে ক্লিক করেন, এই জায়গাতে ক্লিক করে এখানে সিএমডি লিখেন। সিএমডি লেখার পরে আপনি এই জায়গাতেও ওই কোডগুলো লিখে কাজ করতে পারেন। বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। বুঝছি ভাই। এবং আপনি যদি অ্যাডিশনাল কোনো এরকম ওই কমান্ড লাইন এডিটর ইউজ করতে চান, সেটা পাওয়ার শেল আছে, পাওয়ার শেল। আপনি পাওয়ার শেলটা ডাউনলোড করেন, আপনি কম্পিউটারে ডাউনলোড করেন, ডাউনলোড করে সে পাওয়ার শেলের মাধ্যমে করেন। ভাই কমান্ড আপনি যেভাবে করেন সমস্যা নাই, তো আমার দরকার কি বিএস কোড ইউজ করলি তো? খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন। আপনি যদি এই ডেস্কটপের এই জায়গাতে এসে আপনি যদি কমান্ড লাইনটা ওপেন করেন এবং এই জায়গাতে যদি আপনি git init লেখেন, সরি এই জায়গাতে আমি আসলাম git bash লিখলাম, এই জায়গাতে যদি আপনি git ওই যে হচ্ছে আপনার git init লেখেন, বলেন তো এটা কি এই জায়গাতে কাজ করবে? এটা তো কোনো প্রজেক্টের ভিতরে না, আপনি ডেস্কটপের মধ্যে আছেন। আপনি যেই প্রজেক্টটা আছে কোথায়, সেই প্রজেক্টের মধ্যে ঢুকতে হবে। এই GitHub 2 এই প্রজেক্টের ভিতরে আপনাকে ঢুকতে হবে, এই জায়গাতে আপনাকে কমান্ড লাইনটা ওপেন করতে হবে। বুঝেন নাই? এই জায়গাতে আপনি বুঝতে পারছি। এই জায়গাতে যদি কমান্ড লাইনটা আপনি ওপেন করেন, তাহলে দেখবেন যে এই জায়গায় দেখেন যে উপরে কি লেখা আছে দেখেন তো, SHF, তারপরে ব্যাচ 4, তারপরে কি লেখা আছে, ওই ফোল্ডার নাম পর্যন্ত দেওয়া, মানে লোকেশনটা বলে দেওয়া যে আপনি কোথায় কাজটা করবেন। বুঝে গেছে? জি ভাই বুঝছি।